আমাদের 90 মিনিট স্কুলিং প্রতি অল্টারনেট ফ্রাইডেতে আমরা করি। 90 মিনিট স্কুলিং মূলত আমরা করি হচ্ছে ছাদ বাগান বা পরিবেশ নিয়ে যে সমস্যাগুলো আমাদের হয়, দৈনন্দিন যে সমস্যাগুলো হয় সেগুলোর একটা কুইক সলিউশন নিয়ে আমরা 90 মিনিট স্কুলিং করি। আমরা গ্রিন বাংলাদেশের গাছপালা বিতরণ করি, পরিবেশ নিয়ে কাজ করি, আর সেগুলো যখন আমরা বাগান করতে যাই সেই সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আমাদের 90 মিনিট স্কুলিং। 90 মিনিট স্কুলিংয়ে আমরা প্রথমত যে কাজটা করি, যে অনুষ্ঠান ঘোষণা করার আগেই আমরা কিছু প্রশ্ন আহ্বান করি যে আমরা আগামী এত তারিখে 90 মিনিট স্কুলিং করব। এই প্রশ্নগুলো আমরা চাই যে আপনার বাগানের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরেন, সেগুলো নিয়েই কিন্তু সেই সব জিনিস নিয়ে সলিউশনটাই হচ্ছে আমাদের 90 মিনিট স্কুলিং। 90 মিনিট স্কুলিং হচ্ছে গ্রিন বাংলাদেশের একটা ছোট্ট অংশ যেখানে আমরা কুইক সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করি। আমরা প্রথমেই যখন আহ্বান করেছিলাম যে আমাদের কিছু প্রশ্ন আহ্বান করেছিলাম, তখন অনেকেই প্রশ্ন করেছেন, তো সেই প্রশ্নগুলোর আজকে সলিউশন দিব। কিছুদিন আগে 90 মিনিট স্কুলিং এবং গ্রিন বাংলাদেশের উদ্যোগে আমরা বীজ বিতরণ করেছিলাম। সেই বীজগুলো কেমন আছে আমি ঠিক জানি না। আমি শিওর যে আপনারা অনেকেই রোপণ করেছেন, অনেকেই জার্মিনেশন করেছে, অনেকে ট্রান্সপ্লান্ট করে ফেলেছেন, কারণ বেশ কিছুদিন হয়ে গেল। আমরা চাই ফেসবুকের মাধ্যমে সেগুলো তুলে ধরেন, আপনারা ছবি দিবেন আপনাদের বাগানগুলি কেমন হচ্ছে, সবগুলো চারা সিডগুলো জার্মিনেট করলো কি না, চারাগুলোর বর্তমান কী অবস্থা আছে সেগুলো আপনারা তুলে ধরেন। আমরা কিছুদিনের মাঝে আমরা গত 90 মিনিট স্কুলিংয়ে আমরা বলেছিলাম যে আমরা আপনাদের হাতে চারা কিছু তুলে দিব। সেগুলো হতে পারে টমেটোর, চেরি টমেটো, গোল্ডেন পুনা হতে পারে, এবং বা টেবিল টমেটো, ব্রোকলি, বেগুন এবং ক্যাবেজ, এগুলো নানাবিধ চারাগুলো আমরা আপনাদের জন্য করছি। আপনারা চোখ রাখুন গ্রিন বাংলাদেশের পেজে। কয়েকদিনের মাঝেই কিন্তু আমরা ঘোষণা করব আমাদের 90 মিনিট স্কুলিংয়ের গ্রিন বাংলাদেশের চারার ইভেন্ট। আপনারা চোখ রাখুন, সবার জন্য আমরা চারা করেছি, বেশ চারা বড় হয়েছে। আপনারা টব রেডি করে তারপর কিন্তু আসতে হবে। আমরা এখন যথারীতি যারা প্রশ্ন করেছেন তাদের উত্তরগুলো দিব। আর যেটা হচ্ছে যারা আপনারা প্রশ্ন করেননি বা আপনার সমস্যাগুলো তুলে ধরেননি, তাদের আজকের আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্টস বক্সে আপনি কমেন্টস করতে পারেন। সেগুলো আমি আমাদের এই পর্যায়ের পরবর্তীতে আমি এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি বলছি এই কথাটা যে ছবি দিয়ে যদি আপনারা পোস্ট করেন তাহলে আমার জন্য বুঝতে সহজ হয়, কিন্তু আজকে যেগুলো আমরা এখানে পেয়েছি অনেকে শুধু শুধু ছবি দিয়েছেন, ছবি ছাড়াও প্রশ্ন আছে। এখন কমেন্টসে যারা করবেন তারা ছবি ছাড়াও কমেন্টস করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই আমাদের প্রশ্নের দিকে দেখা যাক কে কী প্রশ্ন করেছেন। রেশমা হারুন ম্যাডাম, আমাদের শ্রদ্ধেয় আপা, বেশ সুন্দর একটা প্রশ্ন করেছেন। যেই প্রশ্নটা হচ্ছে এইরকম যে আমাদের সবার সমস্যা, এটা কিন্তু আমার নিজেরও কিন্তু সমস্যা আছে। আমার বাসায়ও কিন্তু সারাক্ষণ দেখি যে এই পোকাগুলো ঘোরাফেরা করছে। আমি প্রশ্নটা পড়ি তাহলে বুঝতে পারবেন। যথারীতি আমাদের আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম আমি বলছি সবার জন্য, সবার প্রশ্নের উত্তরে বলছি। স্যার, ছাদ বাগান ভরা এই পোকা ভীষণ সমস্যা, এই পোকাটা ভীষণ সমস্যায় আছি, হয়তো বাগান করা বন্ধ হয়ে যাবে কারণ নিচের ফ্ল্যাটে এই পোকা যায়। এটা আমার জন্য এখন বড় সমস্যা। আসলে কি জানেন, এটা আসলে অনেক বাগানে একই রকমভাবে অনেকেই প্রশ্ন করেছেন। এই পোকাটা কিন্তু যেখানে মরা লতা পাতা থাকে, স্বেচ্ছিত অবস্থা থাকে, সেখানেই কিন্তু এই পোকাটা হয়। আমরা এটাকে মিলিপ্যাড বলি। মিলিপ্যাড, কেউ কেউ কেন্না বলি, রেলগাড়ি পোকাও বলি। আমরা সাধারণত যারা জানি না পোকাটার নাম তারা আমরা রেলগাড়ি পোকা বলি। রেলগাড়ির মতো চলাফেরা করে, যার জন্য আপনার এই প্রশ্নের মতো অনেকেই প্রশ্ন করেছেন। রুবিনা রফিক আপু লিখেছেন মাটিতে রেলগাড়ির মতো পোকা আর বাচ্চা দিয়ে ভরা। আসলে কিন্তু যেখানে পাতা জমে থাকে তার নিচে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা। এগুলো ঠিক একই রকম প্রশ্ন করেছেন হুরেন নাহার আপু লিখেছেন, একই রকম প্রশ্ন করেছেন শিউলি শিরিন আপু লিখেছেন। ছোট ছোট কালো কালো পোকা, আসলে হচ্ছে এই রেলগাড়ি পোকা বলেন আর কেন্না বলেন অথবা মিলিপেড বলেন, সেন্টিপেড বলেন, এই সমস্যাগুলো কিন্তু এই সময়ে, যেহেতু এই বর্ষা গেল, এই সময়ের সমস্যা। আমি সলিউশন একটা সহজ কথা বলে দিই। এই যে শীত আসছে, বৃষ্টি কমে গেল,
তাহলে কিন্তু এমনি অটো সলিউশন হয়ে যাবে, এটার আর সমস্যা থাকবে না, শীতকালে থাকে না। তবু আমি কথা বলছি, একটা হচ্ছে মিলিপেড, একটা হচ্ছে সেন্টিপেড। সেন্টিপেড আর মিলিপেডের পার্থক্যগুলো খেয়াল করে দেখেন, এখানে এক পেয়ার, প্রতিটা সেগমেন্টের ভিতরে একটা পেয়ার করে আছে। মিলিপেডে আমরা যেটা ঘরের ভিতরে সারাক্ষণ দৌড়াদৌড়ি করছে দেখছি, সেটা দুটো পেয়ার থাকে। এই পার্থক্য এতটুকুই, বেশ লম্বা হয় এটা সেন্টিপেড, মিলিপেডটা ছোট হয়। দুটোই কিন্তু পয়জনাস না, নন পয়জনাস। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি হাতে ধরতে পারবেন। আমি বেশ কিছুদিন জাপানে ছিলাম, সেই অবস্থায় ওখানে দেখতাম যে বাচ্চারা হাতে নিয়ে খেলতো, এবং আমার বাচ্চাও কিন্তু এই মিলিপেড সেন্টিপেড নিয়ে হাতে নিয়ে ঘোরাফেরা করতো, এবং তাদেরকে জুস খাওয়ানোর চেষ্টা করা হতো। জাপানিজ আপনারা জানেন যে ওরা খুব এই ধরনের পোকা টোকা কিছুই ভয় পায় না। যাক, এটা কিন্তু পয়জনাস না দেখে আমি বলছি যে ভয় পাওয়ার কিছু নেই, বাট ঘরে ঘুরছে দেখতে কিন্তু খুবই বাজে লাগে। যার জন্যই কিন্তু রেশমা হারুন আপুর যেটা সমস্যাটা হয়েছে, যে ছাদ বাগানে বেশি হলে বাসার যে অ্যাপার্টমেন্টে যারা থাকেন তাদের জন্য কিন্তু এটা সমস্যা তৈরি হয়। সলিউশন আমরা খুঁজে বের করবো আজকেই, এখনই। প্রথম কথা হচ্ছে যে এখানে যখন স্বেচ্ছেদে পাতাগুলো থাকে, স্বেচ্ছেদে পাতা, মরা পাতা পড়ে থাকে, তার নিচে কিন্তু পোকাগুলো হয়। তাহলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে কিন্তু এই পোকাগুলো, এগুলো সবগুলো সরিয়ে ফেলতে হবে। বাগানে বা ছাদে, টবে, ড্রামে কোথাও কিন্তু এই রকম মরা পাতা পড়ে থাকতে দেওয়া যাবে না। যদি আমরা বর্ষার শুরুতেই যদি এইভাবে মরা পাতাগুলো সরিয়ে ফেলতাম, তাহলে কিন্তু এই পোকাটা তত বিস্তৃতি হতো না, কারণ ওরা ডিম পারে না ওই সময়, যেখানে রৌদ্র লাগে সেখানে পারবে না। সো পাতার নিচেই কিন্তু তারা এটা ডিমটা পেড়ে থাকে। এখন দেখা যাক যে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি। আমি সবার জন্য বলছি, যেহেতু শীত আসছে এবং আমাদের বৃষ্টিপাত কমে যাচ্ছে, এখন কিন্তু এই মিলিপেড আর সেন্টিপেড কিন্তু কমে যাবে। তারপরও আমি বলছি যে নিম তেল, আমরা সাধারণত নিম তেল সবসময় গাছে স্প্রে করি। নিম তেল আপনি মাটিতে যেই পাশ দিয়ে ঘোরাফেরা করছে, যেই টবে হয়েছে, সেখানে বেশ ঘন করে আপনি স্প্রে করে দেন, তাহলে কিন্তু মিলিপেড সেন্টিপেড দৌড়ে পালাবে। আর তামাক পাতা একদম সহ্য করতে পারে না। তামাক পাতা ভিজিয়ে যে পানিটা হবে, সেই পানিটা যদি আপনি মিলিপেড সেন্টিপেডের টবে স্প্রে করে দেন, তাহলে কিন্তু এই পোকাটা থাকবে না। তাহলে তামাক পাতা আমরা কিছু ইচ্ছা করলে পানের দোকান থেকে কালেকশন করে নিতে পারি, আর নিম তেল তো আমাদের কাছে আছেই। এগুলো যদি স্প্রে করেন তাহলে ভালো হবে। এছাড়া পুদিনা তেলও পাওয়া যায়। আমি একটু পুদিনা পাতার তেল, এটা বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না, সেই রকম তেলটাও যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু সরে যায়। এখন বিকল্প ব্যবস্থা দেখি। বিকল্প ব্যবস্থা হচ্ছে এইরকম, একটা গ্লাস বা কাপ, মগ মাটির ভিতর দিয়ে পুঁতে রেখে ওখানে যদি একটা ফল রেখে দেন এবং একটু কেরোসিন যদি চারপাশে দিয়ে দেন বা পানি দিয়ে দেন, তাহলে কিন্তু এটা হেঁটে হেঁটে গিয়ে ওই ফলটার গন্ধে ওটার ভিতরে পড়বে, মারা যাবে। সহজ বুদ্ধি তাহলে করি, আমরা যদি এই রকম একটা পানির বোতল নেই, তার ভিতরে যদি একটা ফলের টুকরা রেখে দেই, ফলের টুকরার গন্ধে এটা দিয়ে ঢোকার কথা। কিন্তু আমরা এই মুখটাকে এমনভাবে করবো, একটা ছোট পাইপ দিয়ে ঢুকতে হবে, এখানে নিচু দেখে এই পাইপ দিয়ে ব্যাক করতে পারবে না। সহজ পদ্ধতি। এইভাবে কিন্তু আমরা ঘরে নিজেরা তৈরি করে এইরকম একটা ফল যদি পচা, যে কোনো পচার আবর্জনা দিয়ে রাখেন, তাহলে সবগুলো দলে দলে এটার ভিতরে ঢুকবে। আর যদি এইভাবে একটা লাইট ট্র্যাপ তৈরি করতে পারেন, তাহলে সব পোকা লাইটের দিকে, রাতের বেলা কিন্তু ঘরে আসে শুধুমাত্র লাইটের জন্য, লাইট দিয়ে রাখেন, নিচে এসে এই পানিতে পড়বে, তাহলে কিন্তু সলভ হয়ে যাবে। এটা ইচ্ছা করলে আপনি কিন্তু ঘরে বানিয়ে আপনি দেখতে পারেন। সহজ বুদ্ধি, কিন্তু ভিতরে ফল দিতে হবে, যে কোনো একটা ফল দিয়ে রাখবেন। আপেল হতে পারে, পেয়ারা হতে পারে, বা পচনশীল কিছু সবজি হতে পারে, সে পচে গিয়েছে, সেগুলো গন্ধ যেন বের হয়, তখন এটা দিয়ে আস্তে আস্তে বাগানে যদি রেখে দেন, তাহলে এই পাশ দিয়ে পাইপ দিয়ে ঢুকে এখানে পড়বে, আর সে নিচে বের হতে পারবে না। তাহলে সলিউশন হয়ে গেল সহজেই। এছাড়া আমরা যে বরিক পাউডার ইউজ করি, বরিক পাউডার দিয়ে ছিটিয়ে দিলেও কিন্তু তারা আর এখানে থাকবে না। এছাড়া আমি যেটা বলছি, আসলে এই মিলিপেড বা সেন্টিপেড এগুলো মেরে ফেলতে বলছি না, যদি অতিরিক্ত হয় তাহলে মেরে ফেলতে হবে। তখন আমরা কেরোসিন যদি ছিটিয়ে দিই তাহলে মরে যাবে। তারপরে ফুরাডান বা কার্বোফুরান, ফুরাডান এবং কার্বোফুরান ব্যবহারের জন্য আমি কিন্তু রেড কালারে করেছি। রেড কালারে করেছি কারণ হচ্ছে আমরা মিলিপেড সেন্টিপেড মারতে গিয়ে ফুরাডান দিয়ে যদি এটার ভিতরে যে মাইক্রো
ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম যেগুলো আমাদের সব কিছু পচায়, বেনিফিশিয়ারি মাইক্রো অর্গানিজমগুলোকে কিন্তু আমরা এই ফুরাডান বা কার্বোফুরান দিলে মরে যায়। সেদিকে কিন্তু খেয়াল, খুব দরকার না হলে আপনারা এটা ব্যবহার করবেন না। ওভাবে আমরা সহজ মেথডগুলো ব্যবহার করার চেষ্টা করব। আমি আশা করছি আমরা এই বছর না, আগামী বছর লাগবে, কারণ এই বছর শীত চলে আসছে। সো শীতের শুরুতে এগুলো আস্তে আস্তে একদম ব্রিডিং বন্ধ হয়ে যাবে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আমাদের দ্বিতীয় প্রশ্ন শামীম আলী ভাই লিখেছেন, আমাদের খুব সুন্দর একটা নতুন বাগানি, উনি প্রচুর সুন্দর বাগান করেছেন ছাদে, আমি ছবি দেখি, এবং মানুষটাও কিন্তু মজার মানুষ। শামীম ভাই নিশ্চয়ই আপনি দেখছেন, যদি দেখে থাকেন তাহলে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনার প্রশ্ন হচ্ছে, আপনার ছবিগুলো দেখেছি আগে, প্রথমে আমি ছবিগুলো দেখেছি, দেখে কিন্তু ডিসহার্টেড হয়েছি। আপনার গাছের চেহারা কিন্তু খুব ভালো না। আমার এই পাশে দেখেন পাতাগুলো এইভাবে কুঁকড়ে আছে, এই পাশে পাতাগুলো কুঁকড়ে আছে। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইভাবে পাতা কুঁকড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। এটা একটা কারণ হতে পারে যে এখন কি খুব বেশি গরম হয়েছে দেখে, এটা ছাদের গরমের জন্য। আমি মনে করছি যে হিট স্ট্রেসের জন্য হতে পারে, বাট এখন একটু শীত আসছে, পাতাগুলো দেখেন ঠিক হয় কিনা। যদি না হয় এইভাবে, আমি কিন্তু বারবারই বলেছি, উপরের দিকে যখন পাতা কুঁকড়ে যায়, উপরের দিকে কুঁকড়ায়, নিচের দিকে কুঁকড়ায় কিছু পাতা, নিচের দিকে কুঁকড়ালে দেখবেন এখানে অনেকগুলো মাইটস আছে, মাকড়। কিন্তু যখন উপরের দিকে হয় তখন কিন্তু আমরা সেই মাকড়গুলো আর খুঁজে পাই না। তাহলে দুটো জিনিস ঘটতে পারে। উপরের দিকে আপনার পাতাগুলো কিন্তু সবগুলো উপরের দিকে ভাঁজ, দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ভাইরাস, আর একটা হচ্ছে নেমাটোড। এ দুটোর যে কোনো একটা হয়েছে বা দুটোই হয়েছে। এখন এটা সলিউশনটা কি একটু দেখি। আপনি কিন্তু বলছেন যে আপনার টমেটো গাছে প্রচুর ফুল আসছে, ঝরে যাচ্ছে। হ্যাঁ, ভাইরাস বা নেমাটোড ধরলে আপনার ফুল আসলেও ফল হবে না, অথবা গাছটা ডোয়ার্ফ হয়ে যাবে, এই নানাবিধ সমস্যা দেখা যাবে, পাতাগুলো উপরে দিয়ে কুঁকড়িয়ে যাবে। এখন দেখি কোনটা ভাইরাস কোনটা নেমাটোড সেটা বুঝতে পারি কিনা। এই পাতাটা উপরের দিকে কুঁকড়ে আছে, এই পাতাটা উপরের দিকে কুঁকড়ে আছে, দুটোই উপরের দিকে কুঁকড়ে আছে। যদি ভাইরাস হয় তাহলে এই পাতাটা শক্ত হয়ে যাবে। শক্ত মানে হচ্ছে কি, দেখবেন পাতাগুলো খসখসে হবে, গাছটা টোটালি ডোয়ার্ফ হয়ে যাবে, উপরের দিকে বাঁকা হয়েছে এবং পাতাগুলো শক্ত হয়ে গিয়েছে। শক্ত হলে কেমন করে বুঝবো যে শক্ত হয়েছে? পাতাটাকে একটু ভাঁজ করে, ভাঁজ করলে দেখবেন শব্দ করে, টুস করে একটা শব্দ করে ভেঙে যাবে। যদি ছোপ ছোপ হলুদ হলুদ দাগ থাকে, পাতাটা শক্ত হয়ে যায়, গাছটা ডোয়ার্ফ হয়ে যায়, ফুলগুলো পড়ে যায়, ফলগুলো পড়ে যায়, তাহলে এটা ভাইরাস। আর যদি দেখেন পাতা কিছুটা হলুদ অল্প হয়েছে, বাট পাতা কোনো শক্ত হয়নি, ভাঁজ করলে শব্দ করে ভাঙে না, তাহলে এটা হচ্ছে নেমাটোড। দুটো পার্থক্য দেখেন, একই রকম সিমটম, বাট এই পাতাটা শক্ত হয়ে যায়, এই পাতাটা হচ্ছে নরম থাকে। এই গাছের পাতাটা যখন গাছটা যদি তুলে ফেলি, দেখবেন শিকড়ের ভিতরে প্রচুর পরিমাণে নেমাটোড আছে, মাইক্রোস্কোপিক নেমাটোড। এটা শিকড়ে সেই ধরনের থাকবে না, এটার ভিতরে নোডিউলের মতো ছোট ছোট গিট গিট থাকবে। বাট এই গাছগুলো এটার চেয়ে কিন্তু এটা ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? এইটা থেকে যদি পোকা রসটা নিয়ে, পোকা খেয়ে অন্য গাছে যায়, তাহলে কিন্তু অন্য গাছগুলো নষ্ট করে দিতে পারে। শামীম ভাই, আপনার যেই গাছটাতে এইরকম সিমটম হয়েছে, যদি ভাইরাস হয়ে থাকে দ্রুত কিন্তু সরিয়ে ফেলতে হবে। আর যদি নেমাটোড হয় তাহলে না সরলেও হবে। দেখি পরে সলিউশনটা আমরা একটু দেখি। নেমাটোড এবং ভাইরাস দুটোকে আমরা কম্পেয়ার করছি, সলিউশনগুলো দেখছি। নেমাটোডগুলো যদি থাকে, ওই যে বললাম পাতা ভেঙে যাবে না, শক্ত হবে না, হলুদ হলুদ হবে, গাছটা ডোয়ার্ফ হবে, বাট উপরের দিকেও বাঁকা হবে ভাইরাসের মতো, তখন এইরকম নেমাটোড হয়েছে বলতে হবে। শিকড়ের ভিতরে এইরকম গিট গিট থাকবে, যেটা আমরা লিকুমিনাস ক্রপসে নোডিউল হয়, মোরলেস একই রকম, কিন্তু নোডিউল না। গাছের শিকড়টা তুলে এটাতে দেখা যায়, এটাকে আমরা নেমাটোড বলছি। ভাইরাসের নেমাটোড কন্ট্রোল করার জন্য তাহলে কী করতে পারি? প্রথম কথা হচ্ছে টব, এবছর টমেটোর জন্য টব তৈরি করেছেন বা ড্রামে মাটি ভরেছেন, মাটিটাকে যদি রোদে রেখে দেন তাহলে নেমাটোড মারা যায়। আমরা এটাকে সোলারাইজেশন বলি। সোলারাইজেশন
বা জাস্ট সূর্যের আলো দিয়ে সমস্ত নেমাটোডগুলো মারা যাবে। এর জন্য কিন্তু কৃষক কী করে, জমি চাষ দিয়ে জমি মাটিগুলোকে সূর্যের আলোর দিকে খুলে রাখে, এর জন্য সবগুলো নেমাটোড মরে যায়। আমাদের ছাদেও আমাদের মাটি যখন তৈরি করব, সূর্যের আলো পর্যাপ্ত যেন মাটি লাগে সেভাবে রেখে দিয়ে তারপরে কিন্তু টব তৈরি করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে নিম খৈল যদি মাটির সাথে মিশিয়ে দেন তাহলেও কিন্তু নেমাটোড মরে যাবে। নিম খৈল একটা হচ্ছে টব তৈরি করার সময়, এখন যদি টবে গাছ লাগিয়ে রেখেছেন, এখন আপনি মাটিগুলো ভালোভাবে নিড়িয়ে দেন, রৌদ্র লাগে যে জায়গাতে সে জায়গাতে রেখে দেন, বারবার নিড়িয়ে দেন, তাহলেও কিন্তু নেমাটোড অনেকাংশে কমে যাবে। দেখবেন আপনার গাছ আবার সুন্দর হয়ে গিয়েছে, বারবার নিড়াতে হয় এর জন্য। তাহলে নিম খৈল দিলেও কিন্তু নিম খৈল পাউডার কিন্তু এখন পাওয়া যায়, সেটা দিলেও কিন্তু নেমাটোডগুলো সবগুলো মরে যায়। এই দুটো আপনি করে দেখেন, তাহলে দেখবেন নেমাটোড মরে যাবে। আর ট্রাইকোডার্মা যদি ব্যবহার করি তাহলেও ট্রাইকোডার্মা ট্রাইকো কম্পোস্ট পাওয়া যায়, সেগুলো ব্যবহার করলেও কিন্তু নেমাটোড অনেকাংশে কমে যাবে। এইবার শীতের জন্য যে টবগুলো তৈরি করছেন তাহলে কি করতে হবে, সবার জন্য বলছি। প্রথম শর্ত হচ্ছে মাটি তৈরি করার জন্য মাটিটাকে বিশেষ করে কাউডাং ভার্মিকম্পোস্ট মিশিয়ে রেখে রোদ্রে যদি আপনি রেখে দিতে পারেন তাহলে দেখবেন নেমাটোড মুক্ত মাটি তৈরি করতে পারবেন। আর যদি ওই যে শক্ত পাতা হয়, শব্দ করে ভেঙে যায়, তাহলে কি করতে হবে, তাহলে পোকা কন্ট্রোল করতে হবে। পোকা যদি এখান থেকে খেয়ে যায় তাহলে কিন্তু অন্য গাছে নিয়ে যাবে, তাহলে পোকা কন্ট্রোল করতে হবে। আরেকটা হচ্ছে যেই গাছে হয়েছে সেই গাছটা তুলে মাটির তলে দিয়ে দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। আপনার অবশ্যই পোকা যেন এখান থেকে রস নিয়ে অন্য গাছে, নতুন গাছে যেন নষ্ট না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। তাহলে দুটো জিনিস দুই রকমভাবে ট্রিট করতে হবে। শামীম আলী ভাইয়ের কিন্তু অনেক প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো উত্তর আমি কিন্তু ওনার জন্য শুধু দিচ্ছি না, আমি মনে করি এটা ছাদ বাগানীদের সবার সমস্যা, এবং সবাই কিন্তু এইরকম সমস্যাগুলো ফেস করি আমরা, এবং এই প্রবলেমগুলো যদি সলিউশন একজনের মাধ্যমে সবাই শিখতে পারি তাহলে কিন্তু অনেক উপকার হবে ছাদ বাগানীদের। তার জন্য আমি যেটা বলছি যে আজকে যারা আমার এই লাইভটা দেখছেন, যদিও ক্রিকেট খেলা নিয়ে সবাই ব্যস্ত, খুবই কঠিন অবস্থা চলছে, সেই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, সেটা আমার জন্য অনেক পাওয়া। কিন্তু আমার কষ্ট লাগছে, আমি দেখতে পাচ্ছি না খেলাটা, যদিও মনি ওই পাশেই আছে, মনি বসে বসে আমাকে ইঙ্গিত দিচ্ছে সাকিব আউট হয়েছে না কি আউট হয়েছে এগুলো বলছে, আমার কনসেন্ট্রেশন ওদিকে চলে যাচ্ছে বারবারই। যাই হোক, তবু আমি বলছি যারা দেখছেন তাদেরকে আমি বলছি যে আপনারা যদি সম্ভব হয় একটু শেয়ার করে দেন, তাহলে আশেপাশে যারা আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে তারা অন্ততপক্ষে এই সলিউশনগুলো জানতে পারবে। প্লিজ একটু শেয়ার করে দেন। শামীম আলী ভাইয়ের ফুলকপি চারা দেখতেই ভাল লাগছে। ফুলকপি চারা লাগিয়েছি, মাশাআল্লাহ গাছের গ্রোথ ভালো। চারা রোপণের পর আমি একবার ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, গতকাল সরিষার খৈল পচা তরল সার দিলাম, ডিমের খোসা সিদ্ধ করে তাতে কি রোদে শুকিয়ে ছড়িয়ে দিয়েছি, তাতে কি কোনো অসুবিধা হবে? আর একটা কি মালচিংয়ে কাজ করবে জানাবেন। কত সুন্দর প্রশ্ন, মনে হচ্ছে আপনি একজন বিশাল এগ্রিকালচারিস্ট। খেয়াল করে দেখেন, ওয়ার্ডগুলো কিন্তু খুব সুন্দর চুজ করেছেন। মালচিং, আপনি ভার্মি কম্পোস্ট দিয়েছেন, বেস্ট ওয়ার্ক। সরিষার খৈল পচা পানি দিয়েছেন, খুবই ভালো কাজ করেছেন, গাছের জন্য খুবই ভালো, এর জন্যই গাছের চেহারা দেখেন কত সুন্দর। আরেকটা কাজ করেছেন, ডিমের খোসা ধুয়ে সুন্দর করে শুকিয়ে আপনি মালচিং করে দিয়েছেন। মালচিং জিনিসটা আসলে কি? মালচিং হচ্ছে পানি যেন, মাটি থেকে পানি যেন দ্রুত সরে না যায়, তার জন্য একটু ঢেকে রাখা, এর জন্য এটাকে মালচিং বলে। মালচ বলে শুধুমাত্র আর্দ্রতা সংরক্ষণের জন্য মালচিং বিশেষভাবে কাজ করে থাকে। সো আপনি যেহেতু দিয়েছেন, দুটো কাজ হবে, একটা হচ্ছে মালচিংয়ে কাজ করছে, দ্বিতীয় হচ্ছে স্লো পটাশ সার রিলিজ করছে, মাটির উর্বরা শক্তি বাড়িয়ে দিচ্ছে, এর জন্যই গাছের চেহারা খুব ভালো। আপনি যদি এখন পোকা কন্ট্রোল করতে পারেন, শুধুমাত্র পোকা, আমি আশা করছি আপনার ফলন সুন্দর হবে। শামীম ভাইয়ের আরেকটা গাছের ছবি দেখেই বোঝা যাচ্ছে গাছ খুব হেলদি আছে। কামরাঙ্গার ফুল
মিষ্টি কামরাঙ্গার ফুল ঝরে যাচ্ছিল। গত পর্বে আপনার উপদেশ মোতাবেক বোরন গাছে স্প্রে করি, মাটিতে দেই। পরের দিন ভার্মিটি ও 1 চিমটি লাল পটাশ মিশিয়ে টবে মাটিতে দেবার পর আলহামদুলিল্লাহ কামরাঙ্গা আসা শুরু করেছে, ফুল ঝরা 80% কমেছে। বোরন কি আবার দিতে হবে কিনা? আপনি যে ট্রিটমেন্টগুলো করেছেন 100% কাজ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে বোরন গাছ খুব কম পরিমাণে খায়। সো এই গাছে আর দরকার নাই। আপনি যেভাবে এখন কন্ডিশন আছে, আমি আশা করছি আপনার ফলন খুব ভালো হবে। আপনার 4 নম্বর প্রশ্ন, কার্টিবন আম। কার্টিবন হচ্ছে 12 মাসি গাছ। 12 মাসের 3 বার, কমপক্ষে 3 বার মুকুল আসে এবং সারা বছরই দেখা যায় যে সে ফল দিয়ে থাকে। জুলাই মাসে রোপণ করি, রোপণে কিছুদিন পর গাছটি প্রুনিং করে দেই। আর্লি প্রুনিং করেন নাই তো? তার নেট থেকে বেশ কিছু নতুন পাতা গজায়। বর্তমানে গাছটির এই অবস্থা, কোনো অগ্রগতি নেই, নিয়মিত সেচ। আচ্ছা, আপনি প্রুনিং করেছেন, খুবই ভালো করেছেন, একটু আর্লি করে ফেলেছেন। আর একটু সময়, আর একটু গাছটা যদি বড় হতো তাহলে প্রুন করলে ব্রাঞ্চিংগুলো খুব ভালো হতো, শক্ত হতো গাছটা। ইটস অল রাইট। এখন গাছের কন্ডিশন খুব ভালো আছে। আপনার শুধুমাত্র এই যে স্টিক দিয়ে বেঁধে দিয়ে রেখেছেন, এইভাবে রেখে দেন। ইনশাআল্লাহ এইবার শীতই হয়তো বা মুকুল চলে আসবে। বছরে 3 বার কিন্তু মুকুল আসবে। সো টেনশনের কোনো কারণ নেই। আপনার 5ম প্রশ্ন শিম গাছ নিয়ে। শিম গাছটি নিয়ে বেশ বিড়ম্বনায় আছি। অনবরত ফুল ঝরে যাওয়া বন্ধ হচ্ছে না। এর মধ্যে মাত্র একটি শিমের দেখা পেয়েছিলাম, আর কোনো সিম আসেনি। বোরন দিয়েছি, তারপরেও কাজ হচ্ছে না। দয়া করে, আসলে এটা হচ্ছে টোটালটাই হচ্ছে স্ট্রেস। যেই টেম্পারেচার ছিল, সেই টেম্পারেচারের জন্য এটা হয়েছে। আপনি জাস্ট যা করেছেন যথেষ্ট। আপনার কিছু করতে হবে না। খুব বেশি যদি দেখেন যে ফুল পড়ছে, তাহলে মিউরেট অফ পটাশ, লাল সারটা যেটা আপনি সবসময় দেন, তাহলে একটু দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে হিট স্ট্রেসের জন্য ফুলগুলো পড়ে গিয়েছিল। এখন শীত আসছে, দেখবেন সবগুলো ফুল থেকে ফল হবে। দাওয়াত দিবেন শিম হলে। আপনার 6 নম্বর প্রশ্ন, ফলবিথি হর্টিকালচার থেকে বেগুনের চারাগুলো 1 মাস আগে রোপণ করেছি। গাছের বৃদ্ধি আশানুরূপ নয়। টবগুলো রোদ ছায়াযুক্ত জায়গায় আছে। গাছের বৃদ্ধির জন্য কি করতে পারে? কিছুই করতে হবে না, জাস্ট অপেক্ষা করতে হবে। আপনি অন্য গাছগুলোতে যখন যত্ন করেন, যে সরিষার খোল ভিজিয়ে রেখে পানি দেন, মাঝে মাঝে এই গাছগুলোতে একটু দিয়ে দিবেন, তাহলে দেখবেন গ্রোথ খুব ভালো হবে। বেগুন গাছ কিন্তু শুধু শীত না, তারপরেও কিন্তু ফলন দিবে। সো আপনার কিন্তু যত্ন নিতে হবে এই রকমভাবে, পাতা যেন পোকায় না খেয়ে ফেলে। পোকাটা কন্ট্রোল করতে হবে। পাতা যদি খেয়ে ফেলে ইল কমে যাবে। আপনি মাঝে মাঝে শুধুমাত্র একটু খৈল পচা পানি যদি দিয়ে দেন, তাহলেই গাছে যথেষ্ট। বাট আমি দেখছি কিছু পাতা পোকা খেয়ে ফেলেছে, এগুলো একটু যত্ন করবেন, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে গ্রোথ চেঞ্জ হয়ে যাবে। আপনি সম্ভব হলে একটু ভার্মিটিও দিতে পারেন। খৈল পচা দিলে ভার্মিটি লাগবে না। 7 নম্বর প্রশ্ন, শামীম ভাই, আপনি কিন্তু অনেক ক্রিটিক্যাল, একদম সব বাগানিদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলি তুলে ধরেন। সো আপনার প্রশ্নগুলো আমি কিন্তু খুব এনজয় করি। এই পর্যন্ত 3 বার পুঁই শাক হারভেস্ট করেছি। পুঁই শাকের পাতা কিন্তু ছোট, পাতা একটু বড় হওয়ার কথা ছিল। পুঁই শাকের অবস্থা এমন, আগে গাছের ডগা ও পাতা বেশ বড় ও মোটা হতো, এখন কেমন যেন পাটখড়ির মতো চিকন হচ্ছে। ডায়েট কন্ট্রোল করছে না তো? ওরা মনে হয় ডায়েট কন্ট্রোল করছে। আপনার এই পাতাগুলো বড় হয়ে যাবে। পাতা বড় হওয়ার জন্য নাইট্রোজেন সারটা একটু দরকার লাগে। আপনি যদি মাঝে মাঝে ইউরিয়া জাতীয় সার দেন, অথবা যদি ভার্মিটি দেন, অথবা খৈল পচা দেন, অথবা বাজারে যে ড্যাপ সার পাওয়া যায় যদি তা দেন, তাহলেও কিন্তু খুব ভালো হয়ে যাবে, গ্রোথ ভালো হবে। তাহলে আপনার কাজ হবে নিড়িয়ে দিয়ে ড্যাপ সার দিবেন আর একটু মাটি তুলে দেবেন, গাছের গোড়ায় একটু মাটি তুলে দিবেন, তাহলে দেখবেন গাছের চেহারা অনেক সুন্দর হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে নিউট্রিয়েন্ট একটু অভাব আছে।
একটু যদি ভার্মি কম্পোস্ট থাকে তাহলে ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারেন, আর ড্যাপ সার দিয়ে একটু নিড়াতে হবে, ড্যাপ সার দিতে হবে। আপনার 8 নম্বর প্রশ্ন, গ্রিন বাংলাদেশ থেকে উপহার স্বরূপ পাওয়া গোল্ডেন পূর্ণা চেরি টমেটোর বীজ থেকে চারা করি। ও, চারা তো ভালোই হয়েছে, কেমন হবে, যত্ন কি নিতে হবে? আসলে গোল্ডেন পূর্ণা একটা ওপি ভ্যারাইটি, ওপেন পলিনেটেড। আপনি এখান থেকে যে ফলটা হবে সেই ফলটা থেকে সিড রেখে আপনি কিন্তু আবার চারা করতে পারবেন। সো এটা খুব সহজ, এবং এই গাছটা কিন্তু বেশ লম্বা হয়, 6-7 ফিট লম্বা হয়ে যায়। যেহেতু এখন এই গাছের এই অবস্থা আছে, আমরা সাধারণত চারা 21 থেকে 25 দিন যখন চারা বয়স হয়, এই চারাটা বয়স যখন 21 থেকে 25 দিনের মতো হবে, তখনই কিন্তু আপনাকে ট্রান্সফার করতে হবে অন্য পটে। যেই পটে বা টবে বা ড্রামে আপনি চেঞ্জ করবেন, চারাটা স্থানান্তর করবেন, সেই টবে যেন একটু জৈব পদার্থ বেশি থাকে, অর্গানিক ম্যাটার বেশি থাকে, সেদিকে খেয়াল করতে হবে। 21 থেকে 25 দিনের বয়সে চারা আপনাকে ট্রান্সফার করতে হবে। আপনার যেহেতু লম্বা হয় গাছটা, সেহেতু খুঁটি দিতে হবে, কিন্তু লম্বা খুঁটি। সেটা এটা চরিত্রগতভাবে এটা হচ্ছে ইনডিটারমিনেট। ইনডিটারমিনেট মানে হচ্ছে, ধরেন জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ফল আসলো, জানুয়ারি মাসে ফল আসলো, তারপর থেকে কিছুদিন পর পর নতুন নতুন ফুল আসবে, ফল হবে, ফুল আসবে, ফল হবে, গাছ লম্বা হতে থাকবে। মানে কন্টিনিউয়াস আপনি এপ্রিল পর্যন্ত ফুল এবং ফল পাবেন। তো এটাতে দেখা যায় একটা গাছে 8 থেকে 10 কেজি, আমি আবার বলছি, সাধারণত চেরি টমেটো বা টেবিল টমেটো একটা গাছে 4 থেকে 4.5 কেজি হয় ম্যাক্সিমাম গাছে, কখনো কখনো 5 কেজি হয়। কিন্তু এটা আমি কমিয়েই বলেছি 8 থেকে 10 কেজি, তার চেয়ে বেশি হয় যদি আপনি এপ্রিল পর্যন্ত রাখতে পারেন গাছটাকে তাহলে। তবে মাঝে একবার, যেহেতু প্রচুর ফল দেয়, মাঝে যদি কয়েকবার বা একবার যদি খৈল পচা দিতে পারেন, গাছটা যখন একটু বড় হলো টবে, তখন যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু ফলন অনেক ভালো হবে। খৈল পচা। শামীম ভাই কিন্তু সর্বশেষ প্রশ্ন বলেছেন, আর প্রশ্ন করতে পারবেন না। সর্বশেষ প্রশ্ন আমি একটু দাগিয়ে রাখলাম এখানে। গত পর্বে 12 মাসি আম গাছটির জন্য প্রশ্ন ছিল মুকুল থেকে গুটি ঝরে যায়, যার সমাধানও বলেছেন সেই মোতাবেক কাজও করি, কিন্তু গাছটির টব রিপটিং বা ডিপটিং করবো কি না সে ব্যাপারে কিছু জানার নেই। আপনার এই যেটা প্লাস্টিকের কন্টেনারে দেখা যাচ্ছে, এটা আম গাছের জন্য খুব ভালো হবে না, যদিও 30 কেজি 30 লিটারের। আমার কাছে মনে হয় কি জানেন, একটা বড় ড্রামে, হাফ ড্রামে যদি ট্রান্সফার করে দেন, তাহলে গাছটা কিন্তু গ্রোথটা খুব ভালো হতো। এখনই করে দেন, কারণ আপনি জানুয়ারি মাসে কিন্তু মুকুল আসবে। সো হাফ ড্রামে, এটা কি বড় ড্রামে, হাফ ড্রামে দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার ফলন ভালো হবে। সবসময় খেয়াল রাখবেন, ক্যানোপি, পাতার সাইজ ক্যানোপি যখন বড় হতে থাকে, শিকড়ও কিন্তু বড় প্রশস্ত হতে থাকে এবং ট্যাপের উপর নিচে যেতে থাকে। সো সেই জায়গাটা কিন্তু আপনাকে দিতে হবে। এরকম বালতি ভিতরে না লাগিয়ে যদি একটা হাফ ড্রামে লাগান, তাহলে কিন্তু বেশ অনেক বছর অনেক সুন্দর ফলন দিবে। সরিষার খৈল পচা তরল সার সব গাছে গতকাল দিয়েছি, আর কতদিন পর দিতে হবে? 3-4 দিন পর। কলার, ও বাবা, কলা ছলকা পচা তরল সার দেয়া যাবে কি? আপনি খৈল পচা সার দিচ্ছেন, এটা কিন্তু গাছের জন্য খুবই, মানে কি বলে এটাকে, একটা অনেকটা গ্রোথ হরমোনের মতো কাজ করে, ভিটামিনের মতো কাজ করে, এবং ফলনের জন্য খুব ভালো কাজ করে। সো আপনি খৈল পচা যখন পচাবেন, এটা যখন পচাবেন, তার সাথে একটু যদি হাড়ের গুঁড়া যদি মিশিয়ে দেন, আমি আবার বলি, খৈল পচাচ্ছেন, কতদিন পচাচ্ছেন? 7 থেকে 10 দিন। ওই পচানোর সময়ে যদি একটু ওই পানিটাতে যদি একটু হাড়ের গুঁড়া দিয়ে দেন, তাহলে কিন্তু গাছের ফলন কিন্তু অনেক সুন্দর হবে। সব গাছের জন্য কিন্তু বলছি, আর স্পেশালি গোলাপ গাছের জন্য খুব সুন্দর ফলন হবে, সেটা দিয়ে দিতে পারেন। কলার ছোকলা পচা তরল সার দেয়া যায়, আপনি যখন খুশি তখন দিতে পারেন। আর যদি না পান, সময় যদি না পান পচানোর, আপনি কলার ছুলকাটা পুরাটা মাটির ভিতরে ঢুকিয়ে দেন না কেন, তাহলেই হয়ে যাবে। সো এটাও করতে পারেন। এনপিকে রাসায়নিক সার কেন কখন ব্যবহার করে দেয়? ওই যে বললাম না,
গাছের গ্রোথের জন্য নাইট্রোজেন দরকার, রুট গ্রোথ জন্য পটাশ দরকার, এবং ফলের জন্য হচ্ছে ফসফরাস হচ্ছে রুটের জন্য ভালো, এবং পটাশ হচ্ছে ফলন দেয় ভালো, ফুল ফল উৎপাদন করে ভালো। সো এইগুলি কাজ করে। কিন্তু এইগুলো আপনি যে ওই যে খৈল পচা দিচ্ছেন সেখানেই তো পেয়ে যাচ্ছে, তা আর দরকার কি? আর এনপিকে সারের দরকার নেই। যদি কখনও আপনার মনে হয় যে ফুল ফল ভালো হচ্ছে না, তখন একটু পটাশ সার দিতে পারবেন। খৈল পচার সাথেও আমি মাঝে মাঝে একটু পটাশ সার মিশিয়ে দিই, দেখা যায় যে ফলন ভালো হয়, সেটাও কিন্তু আপনি করতে পারেন। এক্সট্রাভাবে না দিয়ে এনপিকে সারের দরকার নেই, এটা কোনোভাবে দরকার নেই। আপনি যদি মনে করেন সরিষা খৈল পচানোর সময় একটু হাড়ের গুঁড়া দিয়ে দিলেন, তাহলেই হয়ে গেল কাজ। যদি হাড়ের গুঁড়া না দেন, তাহলে এটার সাথে এমওপি একটু পরিমাণে দিয়ে দেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার হলো? আমি মনে হয় পেঁচিয়ে ফেললাম। সরিষার খোল, আমার এনপিকের দরকার নেই আর। সরিষার খোল যখন আমি ভিজাচ্ছি, সেটার সাথে একটু হাড়ের গুঁড়া দিয়ে দিব, আর এটার সাথে যখন যেদিন আমি হাড়ের গুঁড়া এবং সরিষার খোল পচাটা দিচ্ছি, পানিটা দিচ্ছি, সেদিন একটু এমওপি সার মিশিয়ে দিব, তাহলেই দেখবেন ফলন সুন্দর হবে, আর অন্য কিছু দরকার নাই। অ্যানথ্রাকনোসের জন্য মাধবী পেয়ার বর্দ মিক্সচার স্প্রে করার উপদেশ দেবার পর বাগানে সব গাছে বর্দ মিক্সচার দিয়েছি কতদিন পর পর। বর্দ মিক্সচার গাছে যদি স্প্রে করেন তাহলে দুটো লাভ। একটা হচ্ছে মাটিতে ক্যালসিয়াম অ্যাড হচ্ছে, ক্যালসিয়াম অ্যাড হওয়ার ফলে আপনার মাটির গুণাগুণ কিন্তু বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কপার ফাঞ্জিসাইড হিসেবে কাজ করছে, তাহলে পিএইচও বাড়াচ্ছে, আবার হচ্ছে কপার ফাঞ্জিসাইড হিসেবে কাজ করছে। সব কিছু মিলে কিন্তু সোনায় সোহাগা হচ্ছে বর্দ মিক্সচার। সো বর্দ মিক্সচার সাধারণত আমরা যখন দেখি যে গাছের অপরিচ্ছন্ন আছে, রোগ বালাই অনেক আছে, তখন 15 ডেজ ইন্টারভ্যালে 2বার বা 3বার আমরা স্প্রে করি। 15 দিন পর পর, প্রতি 1 বছর ধরে স্প্রে করার দরকার নেই। আপনি 15 দিন পর পর 2বার অথবা 3বার স্প্রে করলেন, আরও কিছুদিন পরে 1 মাস বা 1.5 মাস পরে আবার 2বার স্প্রে করলেন। ফল ফুল আসার আগে আগে 2বার স্প্রে যদি করেন, তাহলে দেখবেন ফল ফুল সব কিছু ভালো থাকবে। এবং ফল যেমন আমের গুটি হয়ে গেল, গুটি হওয়ার অবস্থায় আপনি একটু স্প্রে করে দিলেন বর্দ মিক্সচার, তাহলে দেখবেন আপনার ফলন কিন্তু অনেক সুন্দর থাকবে, রোগবালাই আক্রমণ অনেকাংশেই কমে যাবে এবং গাছের গ্রোথও ভালো থাকবে। আমি যে কথাগুলো এখানে বলি সবগুলোই হচ্ছে ছাদ বাগান বিষয়ক। সরকার কিন্তু এই ধরনের অনেক প্রজেক্ট হাতে নিয়েছে, ছাদ বাগান অথবা এই যে আরবান এগ্রিকালচার নিয়ে, ছাদ কৃষি নিয়ে। এরকম একটি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের একটা প্রজেক্ট আছে, নগর কৃষি। আমাদের তাহেরুল ভাইকে দেখা যাচ্ছে, এই যে তাহেরুল ভাই, উনি খুব মাইডিয়ার পার্সন, খুবই ভালো মানুষ, আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমাকে খুব স্নেহ করেন, এবং ওনার অনুষ্ঠান কিন্তু খুব ভালো, আপনারা টেলিভিশনে বারবারই দেখেছেন। ওনার কিন্তু এই নগরের যে কৃষি আছে সেই ধরনের সাজেশন দেন উনি। কখনো কখনো আপনার এই যে টেকনিক্যাল সাপোর্টগুলো দেয়, কখনো কখনো আপনাদের ট্রেনিং দিয়ে দিচ্ছেন, কখনো কখনো ডেমনস্ট্রেশন, আপনার ছাদ বাগানের ডেমনস্ট্রেশন করছেন। আপনারা এইখানে গিয়ে নগর কৃষির পেজটা একটু দেখবেন এবং ওনাদের সাথে যদি যোগাযোগ রাখেন, তাহলে আমি যে সাজেশনগুলো দিচ্ছি এরকম সাজেশন কিন্তু ওখান থেকেও আপনি নগর কৃষি থেকে পেতে পারেন, এবং মাঝে মাঝে ট্রেনিংও পাবেন। নগর কৃষির সাথে যদি থাকেন তাহলে দেখবেন আপনি সুন্দর সুন্দর ট্রেনিং পেয়েছেন, যেগুলো অনেক সময় জানা হয় না। অনেক সময় এইসব ট্রেনিং থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু জানা যায়। নগর কৃষির সাথে থাকুন, ছাদ বাগানকে সুন্দর করুন। আমাদের বড়ই গাছ নিয়ে সমস্যায় আছি, পাতা কুঁকড়ে যাচ্ছে। আঠালো সাদা পোকা মতো হয়, সাদা পোকার মতো হয়, আঠালো পোকা। আঠালো পোকা 2 রকম হতে পারে। একটা হচ্ছে যে পোকা বিষটা লেগে থাকার কারণে কখনো কখনো আঠালো হতে পারে, আবার কখনো কখনো মিলিবাগের জন্য কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে সাদা সাদা আবরণ তৈরি হয়। আবার হচ্ছে ফ্রুট ফ্লাইয়ের জন্য সাদা সাদা আবরণ তৈরি হয়। আমি এখানে দেখিয়েছি যে আঠালো সাদা পোকার মতো হয়, এখানে দেখেন, এখানে এই রকম সাদা সাদা অবস্থা হয়েছে। এটা আসলে শুটি মোল্ড, প্যাথোজেন গ্রো করেছে, ইনসেক্টের বিষটা আছে, ময়লা আবর্জনা সব কিছু ময়লা টোলা হয়ে এইরকমভাবে শুটি মোল্ড হতে পারে, সেটা হতে পারে। মজার ব্যাপার কি জানেন, আমাদের কুল গাছে, বড়ই গাছে এটা কিন্তু কমন সমস্যা, বারবারই দেখি। তাহলে এই সমস্যাটা
আমাদের কিন্তু ফলনকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে এবং গাছকে কখনো কখনো মেরে ফেলে। এটা কেমন করে হয় আমি একটু গল্পের ছলে যদি বলি, এককভাবে এটা কিন্তু হচ্ছে না। কখনো দেখা যায় হোয়াইট ফ্লাই, কখনো মিলিবাগ, কখনো গলমাইটস, এগুলো সবগুলো মিলিয়ে কিছু প্যাথোজেন যুগ হয়ে শুটি মোল্ডের মতো করে। কখনো কখনো এই মিলিবাগের জন্য সাদা সাদা দেখা যায়, হোয়াইট ফ্লাইয়ের জন্য সাদা সাদা দেখা যায়। আবার গলমাইটস ফুল গাছে আমি একটা ছবি যদি দেখাতে পারি দেখি, আচ্ছা পরে দেখানোর চেষ্টা করব। গলমাইটস সব কিছু মিলিয়ে গাছ কিন্তু মেরে ফেলে। তাহলে এটা সলিউশনটা কি? সলিউশন আমি দুই রকমভাবে করতে পারি। সলিউশন দুই রকমভাবে করতে পারি। একটা হচ্ছে, এখন কি আপনার গাছে মুকুল আছে বা কুল হয়ে আছে? যদি যদি কুল থাকে, কুল আছে গাছে, তাহলে সলিউশন একরকম, আর কুল না থাকলে আবার সলিউশন আরেকরকম। যদি কুল থাকে তাহলে এই যে ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড যেগুলো ব্যবহার করেছেন সেগুলোর সাথে একটু সাবান মিশিয়ে দেন। সাবান না মিশালে এটা কিন্তু কখনোই যাবে না। আপনি মনে করছেন একবার যদি স্প্রে করলে হয়ে যাবে, না, আপনি সাবান মিশাতে হবে, তাহলে এই কাজগুলো করবে, আদারওয়াইজ কিন্তু করতে পারে না তারা। এই মিলিবাগ, হোয়াইট ফ্লাই, শুটি মোল্ডের ক্ষেত্রে সাবান ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার না করেও যদি সাদা অংশটাকে তুলে রাখার জন্য সাবান পানি, মনে রাখবেন যেই শুটি মোল্ডটা হয়েছে বা মিলিবাগ হয়েছে, শক্ত একটা শিল্ডের মতো তৈরি হয়েছে, আপনি যদি হাত দিয়ে একটু সরিয়ে দিতে পারেন বা ফোর্সফুলি পানি দিতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যার সলিউশনটা সহজ হবে। এ দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে, না হলে কিন্তু দিন দিন বাড়তে থাকবে। আর যদি আমি আবার বলি, এখন কিন্তু ফল আছে বলে আমি মনে করছি, যদি ফল না থাকে আর যদি মুকুল বা কুল না থাকে তবে কি করবেন? সহজ বুদ্ধি। মা আমাকে শিখিয়েছিলেন যে কুল গাছে হার্ড প্রুনিং করতে হয়। হার্ড প্রুনিং মানে হচ্ছে কুল গাছ আছে একদম যেখানে গ্রাফটিং করা হয়েছে তার উপরে সমান করে কেটে ফেলা, সেরকমভাবে ডালপালা সবগুলো হার্ড প্রুন করে আপনার টেকনিক, যে কোনো ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড স্প্রে করে দেন, হার্ড প্রুনিং করার পরে ফেলে দেন, না হলে কিন্তু গাছটা মারা যাবে। সো আপনাকে প্রুন করতে হবে, তাহলে ফলনও বাড়বে এবং আপনি গাছটা মরে যাওয়ার থেকেও বেঁচে যাবেন। সো তাহলে কি হলো? দুই রকম, একটা হচ্ছে ফল যদি থাকে তাহলে যেভাবেই হোক এগুলো সরিয়ে ফেলতে হবে, আর যদি ফল না থাকে তাহলে হার্ড প্রুনিং করে দেন, নতুন গাছে নতুন পাতা হবে, আর একটু ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড স্প্রে করে দেন, দেখবেন গাছের চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে, নতুন পাতা গজাবে। শাহিন ইমাম ভাই, ওনার প্রশ্ন হচ্ছে, দুটি লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কি করলে গাছের পাতা আবার সবুজ হবে? একটা প্রশ্ন লেবু গাছে। আরেকটা প্রশ্ন হচ্ছে গাছের লেবুর ফলন ভালো, আচ্ছা লেবুর ফলন ভালো আছে, দ্বিতীয় প্রশ্ন, এটা পরে পড়ছি। প্রথম প্রশ্ন হচ্ছে এই রকম লেবু গাছে পাতা দিয়েছে। আপনাদের যারা ছাদ বাগান যারা করি আমরা, তাদের একটা ছোট টবে অথবা ছোট একটা ড্রামে আমরা এই লেবু গাছগুলো লাগিয়ে থাকি। এখান থেকেই সে খাবারগুলো বারবারে পায়, প্রচুর পরিমাণে যে খাবারগুলো খায়, যেমন ইউরিয়া, টিএসপি, মিউরেট, পটাশ, এগুলো আমরা দিচ্ছি, আর বাকি সারগুলো কিন্তু একদম দিচ্ছি না, যার ফলশ্রুতিতে এই খাবারের অভাবের সিমটমটা কিন্তু শো করে বারবার। এইরকম দেখবেন আপনি অনেক লেবু, সাইট্রাস জাতীয় সব গাছের ভিতরে এই সমস্যাটা দেখা যায়। উপরে পাতাগুলো হলুদ হলুদ হয়ে আসে, দাগ দাগ কেমন যেন হয়ে থাকে। এগুলো সবগুলো হয় সালফার নাহলে ম্যাগনেসিয়ামের অভাবে হয়। তাহলে সবার জন্য বলছি, এরকম পাতা দেখবেন আপনার লেবু গাছও আছে, আপনার বিভিন্ন গাছে কিন্তু এই লেবু গাছে, সাইট্রাস জাতীয় গাছগুলোতে বেশি দেখা যায়। এরকম যখন দেখবেন তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং সালফারের অভাবে হয়েছে। সালফারে কচি পাতা যেটা হালকা হলুদ হয়ে যাচ্ছে, সালফারে। তাহলে দুটো জিনিস আমাকে দিতে হবে, সহজ কথা। দুটো জিনিস যদি দিতে হয়, ম্যাগনেসিয়াম এবং সালফার, কোন ম্যাক্সার ম্যাগনেসিয়াম দিতে হবে, স্প্রে করতে হবে ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম কোথায় আছে? ম্যাগনেসিয়াম সালফেট। আমরা যে ইপসন সল্ট বলি, এটা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাক্সার সেটা ব্যবহার করতে পারেন। আর ম্যাক্সারে কিছু বাজারে যেগুলো পাওয়া যায়, ইপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, আমরা কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমার কাছে প্রায়ই প্রশ্ন করে ইপসন সল্ট। আসলে কিছুই না, আমরা যে ম্যাক্সার ব্যবহার করি,
যে কোনো নার্সারিতে গিয়ে ম্যাক্সার বললে এটা পাওয়া যায়। ইপসন সল্ট এটাকে অন্য কেমিক্যাল কম্পোজিশন দিয়ে তারা বলে ম্যাগনেসিয়াম এবং সালফার। সো আপনার এই ম্যাগনেসিয়াম সালফারের জন্য ম্যাক্সার, বাজারে যে ম্যাক্সার পাওয়া যায়, এই দুটো খাবারে কিন্তু বেশি পরিমাণে খায়। সো এটার অভাবটা দেখা দেয়। সাধারণত দেখবেন যেই টবগুলো একটু ছোট সাইজের, ছোট সাইজের এরকম টবগুলো ড্রামে একটু কম হয়, বড় ছোট টবে বেশি হয়। সো আপনি এই সারটা ব্যবহার করে দেন, তাহলে কিন্তু দেখবেন আপনার গাছের পাতাগুলো আবার আস্তে আস্তে রিকভার করবে। তবে একটু সময় লাগবে, কারণ এইগুলো হলুদ হয়ে গিয়েছে, এটা আবার ক্লোরোফিল সিনথেসিস করে সবুজ হবে। সম্ভব যদি হয় একটু ড্যাপ সার দিয়ে দিবেন, তাহলে দেখবেন আবার গাছ সুন্দর হয়ে যাবে। শাহিন ইমাম ভাইয়ের আরেকটা প্রশ্ন, স্যার সিমের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, রিডোমিল দিয়েছিলাম, আবার কি দেব নাকি অন্য কিছু? সিমের পাতাগুলো যেভাবে হচ্ছে আপনি মনে করেছেন হয়তো কোনো ফাঙ্গাস, আসলে ফাঙ্গাস না। এইটার সমস্যা হচ্ছে খাবারের অভাব। খাবার কোনটা? আমরা সাধারণত বলি এটা পটাশ সারের অভাবে। যেমন আম গাছে, মনে আছে আম গাছের যে আগা থেকে পুড়ে পুড়ে আসে, ঠিক একই রকম সিমটম কিন্তু সিম গাছে দেখিয়েছে। সো এমওপি সার, অবশ্যই আপনাকে এমওপি সার দিতে হবে। আসলে এইটা অনেকটা বেশি ডমিনেন্ট হয় যখন খুব রৌদ্র থাকে, মানে ড্রাউট কন্ডিশনে থাকে, হাই টেম্পারেচার থাকে, তখন এগুলো আমরা দেখবেন সামার সিমে এটা বেশি দেখা যায়, উইন্টার সিজনে এটা কম দেখা যায়। সো এই অভাবটা বেশি পরিলক্ষিত হয় সামার সিজনে যদি আমরা করি, তাহলে দেখবেন কিছুদিন পরে যদি আমরা এটা মিউটো পটাশ দিয়ে দেন, আর সম্ভব যদি হয় একটু গাছের গোড়াগুলো খুব ভালোভাবে নিড়িয়ে দিবেন, তাহলে দেখবেন এই সলিউশন হয়ে যাবে। আমি বারবারই বলছি যে খাবারের অভাব হচ্ছে মাটিতে কি খাবার নাই, নাকি মাটি থেকে খাবার তুলতে পারছে না? এটা তো একটা ভাবনার ব্যাপার। তো মাঝে মাঝে এটা আমার কাছে মনে হয় যে খাবার নাই কথাটা আসলে নাও হতে পারে, কারণ আমরা তো অ্যানালাইসিস করে দেখিনি। তার জন্য আমি মাঝে মাঝে প্রায় সময়ই বলার চেষ্টা করি, আপনারা যখন বছরে একবার টব তৈরি করেন, মাটি তৈরি করেন, ঠিক ওই সময়ে সব ক্রপসের জন্য একটু চুন অ্যাড করে দিবেন। চুন অ্যাড করে দিলে পিএইচটা বাড়লো। পিএইচ বাড়লে কী হবে? নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে। কারণ হচ্ছে আমরা যখন যে কোনো কেমিক্যালস দেই, সার দেই, তখনই পিএইচ কমতে থাকে। যেমন 4-এর নিচে আসলে কোনো খাবার সে তুলতে পারে না। এর জন্যও হতে পারে এইগুলো, এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এইগুলো পিএইচ কমে যাওয়ার কারণে হতে পারে। সো আপনার বাগানে মাঝে মাঝে বছরে একবার হলেও অন্ততপক্ষে সবজি বা যখনই নতুন মাটি তৈরি করেন তখনই কিন্তু একটু চুন দেওয়া দরকার। এখন আম গাছ লাগানো আছে টবে, অথবা এই যে এখানে লেবু গাছ লাগানো আছে, মালটা গাছ লাগানো আছে, তাহলে কি করব? তাহলে চুনটাকে টেম্পারেচার কমিয়ে, মানে কীভাবে পানি ছিটিয়ে দিয়ে ডাস্ট করে পাউডার করে ফেলবেন। তারপরে এই পাউডারটা টবের চারপাশে দিয়ে একদিন নিড়িয়ে রেখে দিবেন মাটির সাথে মিশিয়ে। তারপরের দিন পানি দেবেন। এর আগে পানি সাথে সাথে দিয়ে চুন দিয়ে পানি দেওয়ার দরকার নেই। মাটিতে যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চার নিয়ে সে কুল হয়ে গেল। অবশ্যই চুনটাকে গুঁড়া করে নেবেন। গুঁড়া কীভাবে করতে হয়? চুন একটা পাত্রে নিয়ে পানি স্প্রে করে রাখলেই কিন্তু গুঁড়া হয়ে যায় আস্তে, ওভারনাইট, এক রাতের পরে দেখবেন পাউডার হয়ে গেছে। সেই পাউডার একটা এইরকম টবে 2 টিস্পুন দিলেই যথেষ্ট। সো সেইভাবে একটু ট্রাই করে দেখেন। সো এগুলো তো এই বললাম। কাফিয়া কালাম আপনি লিখেছেন, শশা গাছের পাতা হলুদ হয়ে গেছে, কি করব? মাটিতে গোবর সারের পাশাপাশি বালু ব্যবহার করেছি মাটি ঝুরঝুরা থাকার জন্য, এতে কি গাছে কোনো ক্ষতি হবে? আমরা পাতা দেখে জাস্ট আগের লেবু গাছের পাতার কিন্তু অনেকটা সাদৃশ্য আছে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আপনার মাটি বালি দিয়েছেন, তাতে কোনো অসুবিধা নাই, বালি দেই ঝুরঝুরা হওয়ার জন্য। তবে হয় মাটিতে পিএইচটা কমে গিয়েছে, তাহলে পিএইচটা বাড়ানোর জন্য চুন দেওয়া লাগতে পারে, আর না হলে আপনার ম্যাক্স সার দিয়ে দেন। ম্যাক্স সার, এই যে কিছুক্ষণ আগে ছবি দেখালাম, ম্যাক্স সার বাজারে পাওয়া যায়, ম্যাগনেসিয়াম সালফেট ম্যাক্স সার, যেখানে ম্যাগনেসিয়ামও আছে সালফারও আছে। ম্যাক্স সার হচ্ছে ম্যাগনেসিয়াম আছে সালফার আছে, ম্যাগনেসিয়াম আছে সালফার আছে, দুটোর জন্যই এই সিমটমগুলো শো করে। কচি পাতাগুলো হলুদ হয় হচ্ছে সালফারের অভাবে, সেদিকে একটু খেয়াল রাখলেই হবে। ম্যাক্স সার আপনি দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার গাছ আবার সুন্দর হয়ে যাবে। তবে মাটির গোড়া, মানে গাছের গোড়াটা একটু নিড়ানোর চেষ্টা করবেন সবসময়, অক্সিজেন পাবে, গাছ সুন্দর থাকবে। আমার স্টুডেন্ট মনি কিছুক্ষণ পরপর চা এনে দিয়ে যাচ্ছে, আর সে বারবারই বলে, চা স্যার একটু চা খাবেন।
চা খেলে আপনি কথা বলতে পারেন। আসলে আমি ভুলেই গিয়েছিলাম, চা দিয়ে রেখেছে। আপনার সবারকে বলছি, চা নিয়ে বসেন, খেলাও দেখেন, পাশাপাশি 90 মিনিট স্কুলিং। চা খেতে খেতে গল্প করছি। কাফিয়ে কালাম আপুর আরেকটা প্রশ্ন হচ্ছে, পোকা গাছে পাতা খেয়ে ফেলেছে, গাছ বড় হতে পারছে না, কি করব? আপনার গাছের যে অবস্থা দেখা যাচ্ছে সেইটাকে আর বাঁচানো যাবে না বলে আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, কেন খেলো? পোকা খাবে, পোকা কন্ট্রোল করতে হবে না? পোকা কন্ট্রোল করা সহজ বুদ্ধি। একটা লাইট, এরকম একটা লাইট জ্বালিয়ে রাখলেন, এখানে কেরোসিন পানি দিয়ে রাখলেন, বা সাবান পানি দিয়ে রাখলেন, লাইট জ্বালালেন, সাবান পানি নিচে দিয়ে, লাইটের কারণে সন্ধ্যার সময় সমস্ত পোকা এসে, অপকারী পোকাগুলো এসে এই পানিটাতে পড়ে যাবে। এরকম লাইট ট্রেপ ব্যবহার করেন আপনি। যদি লাইট ট্রেপ ব্যবহার করেন, দেখেন এখানে লাইট দিয়ে রাখলাম, পোকাগুলো এসে এই পানিতে পড়ে গেল, মরে গেল, আর আপনার এই গাছ খেতে পারবে না। তো আপনি লাইট ট্রেপ ব্যবহার করেন। লাইট ট্রেপ যদি ব্যবহার করেন, তাহলে দেখা যাবে আপনার অনেক সহজেই কিন্তু সব কিছু পোকা কন্ট্রোল করতে পারবেন। কানিস ফাতেমা পলি আপু লিখেছেন, স্যার মিলিবাগ সব গাছ নষ্ট করে দিচ্ছে। মিলিবাগ, সাবানের গোড়া ও পানি মিশিয়ে গাছ ধুয়ে দিচ্ছি, চলে গিয়েছে, আবার ফিরে আসে। মরিচ গাছে ছিল, পরিষ্কার করে দিয়েছি, আবার আসছে, অনেক গাছ মারা যাচ্ছে। মিলিবাগে আপনার গাছ মেরে ফেলছে, তাহলে অবশ্যই আপনি কিন্তু কেয়ারলেস। না, রাগ করা কিছু কারণ নেই, আমি শুধু বোঝানোর চেষ্টা করছি। মিলিবাগ শুরু হয় খুব ছোট দিয়ে, একটু একটু করে। তখন যদি একটু কেয়ারফুল হওয়া যায়, তাহলে আপনার গাছ কিন্তু বেঁচে গেল। মিলিবাগ বাড়তেই থাকবে। সো এরকম মিলিবাগ, আপনি কি মিলিবাগ নাকি এরকম সাদা মাছিও কিন্তু আছে, এটা মিলিবাগ, এটা হচ্ছে হোয়াইট ফ্লাই। এই দুটোই কিন্তু খুব ডেঞ্জারাস। আর দুটো জিনিসই হচ্ছে, সাবানের গুঁড়া পানি মিশিয়ে দিয়েছেন, সাবানের গুঁড়া পানি মিশিয়েছেন, তাই তো সাথে একটু নিম তেল মিশিয়ে দেন না। নিম তেল কিন্তু আপনার পাশের যে কোনো নার্সারিতে নিম তেল পাবেন। আপনি যদি একটু নিম তেল মিশিয়ে দেন, তাহলে এই পোকাগুলো আবার বারবার ফিরে আসতো না। বারবার ফিরে আসছে, নিমের গন্ধটা পেলে আর ফিরে আসতো না। 2 বার স্প্রে করেন, তাহলে দেখবেন একদম ফ্রি হয়ে গিয়েছে। সাবান পানির সাথে সামান্য একটু নিম তেল মিশিয়ে দেন, তাহলে দেখবেন আপনি এই যে বারবার ফিরে আসছে, সেটা আর আসবে না বলে আমার ধারণা। আর সম্ভব হলে লাইট ট্রেপ ব্যবহার করেন, তাহলে কিন্তু উপকার পাবেন। রেহানা মারজান আপু লিখেছেন, ওয়ালাইকুম সালাম, আমার 2টো পেয়ারা গাছের পাতা নেতিয়ে পড়েছে, এখন কি করব? অগ্রিম ধন্যবাদ। মানে প্রশ্নে, পেয়ারা গাছের পাতা গাছটাই নেতিয়ে পড়ছে, একটু ভাবনার ব্যাপার যে কেন নেতিয়ে পড়লো। নেতিয়ে পড়ার অনেকগুলো কারণ থাকে, অনেকগুলো কারণ হতে পারে। আমরা একটু চিন্তা করি কী কারণগুলো হতে পারে। সেটা হতে পারে, একটা হচ্ছে হিট স্ট্রেস, তাই না? তার জন্য প্রচণ্ড গরম, এর জন্য সে ইভাপো ট্রান্সপিরেশন করেও পাতাগুলোকে ভালো রাখতে পারছে না, সেটা হতে পারে। অথবা টবে বা ড্রামে নিচে আপনি পানি দিচ্ছেন, টবের নিচে ছিদ্রটা বন্ধ দেখে নিচের শিকড়গুলো পচে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যে সেখানে পানি জমে যে আমরা কি করি জানেন, প্রায় প্রতিদিন গিয়ে দেখি ছাদের উপরে, টবের উপরে পোর্শনটা শুকিয়ে আছে, কিন্তু টবের নিচে ছিদ্র নাই দেখে পানি ওখানে কিন্তু জমছে। এরকম কারণে কিন্তু শিকড় অনেক সময় উইক হয়ে যায় অথবা পচে যায়। রুটের ক্যাপটা যদি পচে যায়, তখন সে আর নিউট্রিয়েন্ট তুলতে পারে না, তখন আস্তে আস্তে গাছ নেতিয়ে পড়ে, সেটাও হতে পারে। সো মাটির নিষ্কাশন ব্যবস্থাটা কিন্তু সুন্দর থাকতে হবে। মাটি যদি অ্যাসিডিক হয়ে যায়, ওই যে কিছুক্ষণ আগে বললাম, বারবারে নিউট্রিয়েন্ট দিচ্ছি, বারবারে ইউরিয়া টিএসপি মিউরেট অফ পটাশ, মাটি তৈরি করছি, ইউরিয়া টিএসপি মিউরেট অফ পটাশ দিচ্ছি, অথবা ভার্মিকম্পোস্ট দিচ্ছি, অথবা খৈল পচা দিচ্ছি, আস্তে আস্তে মাটি কিন্তু সব অ্যাসিডিক হয়ে যাচ্ছে। এর জন্য বছরে অন্ততপক্ষে একবার হলেও চুন দিতে হবে। তাহলে এখানে কিন্তু এইটা সলিউশনটা চুন দিলেই। আরেকটা কারণে হতে পারে, একটা হলো ফিউজারিয়াম। কলা গাছ দেখেছেন, অথবা টমেটো গাছ একদম ভালো আছে, পরের দিন গিয়ে দেখা যায় গাছের পাতাগুলো নেতিয়ে আছে, এবং আস্তে আস্তে গাছটা মারা যায়। এরকম কিন্তু ফিউজারিয়াম, এই ফিউজারিয়ামের কারণ হয়। এটা মজার ব্যাপার হচ্ছে, অন্য সব ডিজিজ কিন্তু দেখা যায় পাতার উপরে হয়,
গাছের পাতায় এটা হয়েছে ওইটা হয়েছে, কিন্তু এটা কিন্তু থাকে, ফিউজারিয়ামটা থাকে সয়েল, মাটিতে থাকে। সমস্যা এখানে ফিউজারিয়াম যেমন হচ্ছে কলা গাছে, নরসিংদী এলাকার দিকে দেখবেন অনেকেই বলে যে আবার অনেকে যারা পান উৎপাদন করে, অনেকে যারা স্ট্রবেরি উৎপাদন করে, তাদের গাছগুলো আস্তে করে শুকিয়ে যায়, এরকম এই ফিউজারিয়ামের কারণ হয়ে থাকে। তাহলে আপনি অ্যাসিডিক হলে যেমন চুন দিতে পারছেন, ফিউজারিয়াম কন্ট্রোল করা আমাদের জন্য টু ডিফিকাল্ট। অনেক সময় রুব্রাল কাজ করে, অনেক সময় কাজ স্প্রেড অবস্থা থাকে, যার জন্য এটা কন্ট্রোল করা খুব কঠিন। আমি বলি কি জানেন, আপনি ক্লিবায়ো ব্যবহার করেন, ক্লিবায়ো যদি ব্যবহার করেন, ক্লিবায়ো এটা হচ্ছে মনে হচ্ছে না যে এটা ফাঞ্জিসাইড, তা কিন্তু না। ফিউজারিয়াম মারার জন্য আমরা ক্লিবায়ো বলছি। ক্লিবায়ো কিছুই না, ক্লিবায়ো হচ্ছে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম, মানে যেটা মাটিতে থাকে। আজকে আমি একটা জুম্মার নামাজের সময় হুজুর ওয়াজ করছিলেন, কুকুরে যদি মুখ দেয় কোনো প্লেটটাকে 7 বার ধুতে হয়, এবং 7 বার ধোয়ার ভিতরে একবার মাটি দিয়ে ধুতে হয়। কারণটা কি? কারণটা এটা, মাটির ভিতরে কুকুরের লালাতে যে প্যাথোজেনটা থাকে সেটা মারার জন্য মাটি লাগবে। সো খেয়াল করে দেখেন তাহলে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজমের ভূমিকা কত কঠিন। এটা কিন্তু আমাদেরকে বারবার ইঙ্গিত দিয়েছে, মাটিতে কিন্তু সেগুলো আছে। এই ইফেক্টিভ মাইক্রো অর্গানিজমগুলো আমরা কিন্তু মেরে ফেলেছি কি দিয়ে? ফুরাডান, কার্বোফুরান, এগুলো ইউজ করে করে আমরা সবগুলো মেরে ফেলছি, যার জন্য কিন্তু গাছের যতই সার দিই না কেন গাছের উৎপাদনশীলতা বাড়ে না। সো আমি বলবো কি, যে যখন এই ধরনের সিমটমগুলো দেখা যায় তখন ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম মানে হচ্ছে বুস্টার ডোজ। কত মজার না, যে মাটিতে থাকবে, মাটিতে বর্ধিত হতে থাকবে সব সারা জীবন, এখানে পোকা কি বলে কোনো রোগবালায় ঢুকলে সে মেরে ফেলবে। যেমন হচ্ছে আমাদের পেটে আছে, পেটে অনেকগুলো এই ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম কিন্তু পেটে আছে। আপনি ভালো খাবার খাচ্ছেন, সবগুলো ভিতরে গিয়ে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম দিয়ে কিন্তু এনার্জি হচ্ছে, সব কিছু পাচ্ছেন আপনি। সো মাটিতে কিন্তু এই ক্লিবায়ো মতো আমরা যদি বেসিলাস ন্যাক্টো ইস্ট ফাঙ্গাস যদি ব্যবহার করি, তাহলে এই ফিউজারিয়াম আর হবে না। সো এইরকম যদি পাতা নেতিয়ে পড়ে, তাহলে এই কারণগুলোর জন্য এই কাজগুলো যদি করেন, তাহলে আমার কাছে মনে হয় যে আগামীতে আর হবে না। সো এখন যদি ফিউজারিয়াম হয়ে থাকে, তাহলে এটা যদি মাটি অ্যাসিডিটি যদি কারণে যদি হয়ে থাকে, তাহলে চুন দিতে হবে। তাহলে সবগুলো কাজই করি না কেন, নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখি, এখন শীতকাল চলে আসতেছে, মাটির জন্য একটু চুন ব্যবহার করি, একটু ক্লিবায়ো স্প্রে করে দিই গাছের পাতায় এবং মাটিতে, তাহলে দেখবেন আপনি এটা থেকে উদ্ধার পাবেন বলে আমার ধারণা। শরীফ আহমেদ ভাই লিখেছেন, আমার পেয়ারা গাছের বয়স্ক পাতাগুলো হালকা হলুদাভ ও পরবর্তীতে চারপাশে পাতা কিনারা শুকিয়ে মরে যাচ্ছে, কারণ প্রতিকার। পেয়ারা গাছগুলো দেখেন, এটা কিছুক্ষণ আগে বলেছি, পাতার অগ্রভাগ থেকে যদি এই রকম পুড়ে পুড়ে আসতে থাকে, তাহলে এইটাই সিমটম, ডেফিসিয়েন্সি সিমটম অফ পটাশ। পটাশ সার কোনটা? মিউরেট পটাশ। মাটিতে হয় আছে, নাহলে তুলতে পারছে না। মাটিতে নাও থাকতে পারে, না থাকলে এইটার অভাবে কিন্তু এই গাছটা বলছে যে আমাকে পটাশ সারটা দাও। আমাদের লাল সারটা যদি দিয়ে ভালোভাবে নিড়িয়ে দেই, আমাদের সমস্যাটা হলো কি, আমরা সার দিই, কখনো চুন দিই না। চুন যদি দেন তাহলে অ্যাভেলেবিলিটি বাড়বে, সাথে একটু মিউরেট পটাশ। তাহলে চুন দিবেন, একটু চুন দিবেন, আর মিউরেট অফ পটাশ মানে লাল সারটা দিবেন, তাহলেই সলিউশন হয়ে গেল। কিন্তু গাছের গ্রোথে আমি দেখলাম যদি একটু ড্যাপ সার অ্যাড করে দেন, ডাইঅ্যামোনিয়াম ফসফেট এখন যে বাজারে খুব ভালো পাওয়া যায়, ইউরিয়াও আছে, টিএসপি আছে, দুইটা মিশিয়ে ইউরিয়া প্লাস টিএসপি, এই দুইটা মিলে কিন্তু এই ড্যাপ সার। সো ড্যাপ সার ব্যবহার যদি করেন তাহলে গাছের গ্রোথ অনেক সুন্দর হবে। তাহলে সলিউশন হচ্ছে চুন দিতে হবে, মিউরেট অফ পটাশ দিতে হবে, তাহলে সলিউশন হয়ে গেল। আর বাকিগুলো এটা। আচ্ছা, শাহাদাত হোসেন ভাই, স্পিরুলিনা চাষের পানিতে সোডিয়াম নাইট্রেট কতদিন থাকে, কতদিন পর দেব? সোডিয়াম নাইট্রেট আমরা বলেছি যে অনেকটা হচ্ছে উদ্দায়ী, এটা কিছু পানির ভিতরে কিছুদিন থাকে, তারপরে এটা আস্তে আস্তে কমতে থাকে। তো আমরা এই কমার কি হবে না হবে এগুলো না চিন্তা করে আমরা বলি যে প্রতি হারভেস্ট যখনই আপনি সেদিনেই 2.5 গ্রাম এর 10 ভাগের 1 ভাগ
মানে আপনি যত লিটারে যতটুকু ব্যবহার করেছেন তার 10/1 পানিতে প্রথম যেদিন তৈরি করেছিলেন সেদিন যেই রেশিওটি দিয়েছিলেন তার 10/1 করে আপনাকে এটা দিতে হবে। 10/1 মানে হচ্ছে প্রতি লিটারে 25 এখানে 0.25 গ্রাম পার লিটার দিলেই হয়ে গেল। করছি তাহলে 7 দিন পর পর দিতে হবে, অনেক সামান্য পরিমাণে কিন্তু দিতে হয়। ঠিক আছে। তমা নাজনীর আপু লিখেছেন, আমি মরিচের বীজ থেকে কিছুই চারা গজাতে পারছি না, কি করব? বীজ থেকে খুব সহজ, বাট কেন পারছেন না আমি জানি না। তবে মরিচের বীজগুলো সাধারণত 1 বছর পরে পুরনো হয়ে গেলে জার্মিনেট করে না, অনেক পার্সেন্টেজ কমে যায়। সো একটু সেদিকে খেয়াল রাখবেন। আর মরিচের চারা সিড যদি মাটির নিচে বেশি দিয়ে দেন অথবা বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে মাটিতে, বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে, তাহলেও কিন্তু জার্মিনেশন ঝামেলা করে। সো তাহলে মাটি তৈরি করার সময় শুধু বালি সাথে একটু হালকা মাটি 50-50 করে দিয়ে সেই মাটিতে খুব গভীরে দেয়া যাবে না, হালকা করে মাটির নিচে ছোটো সিডটাকে তার ডাবল এতটুকু 2টা হলো এতটুকু গভীরে কিন্তু লাগাতে হবে। মানে হচ্ছে সামান্য গভীরে লাগালেই যথেষ্ট মরিচের চারা। নাহার আপু লিখেছেন, লাউ গাছ শিম গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে। আসলে হচ্ছে লাউ এবং শিম গাছে অ্যাক্সেস এই হলুদ হয়ে যাওয়ার পিছনে কারণ কিন্তু অ্যাক্সেস, এটা ওয়াটার স্ট্রেস হতে পারে, আবার ওয়াটার কমের জন্য হতে পারে ড্যাপসার, আর এমন আবার সবুজ হয়ে যাবে। আর একটু শীত পড়ছে, এখন শীতের সময় অটো কিন্তু দেখবেন গাছের চেহারা ভালো হয়ে। আবদুল্লাহ আল মামুন ভাই লিখেছেন, বাংলাদেশের কৃষিতে পলি মালচিং ব্যবহার করা বা না করা কোনটা উচিত বিস্তারিত জানতে চাই। আমার টমেটো ফুল, আমি এইটা দ্বিতীয় প্রশ্নের আগে প্রথমটা বলি। মালচিং কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা টেকনোলজি, ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি বাড়ায়। সো এটা একটা ভালো টেকনোলজি, কিন্তু আমার দেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা আমাকে ভাবতে হবে। আমি কতটুকু জমিতে হয় না, সেটা একটা সুবিধা আছে, অসুবিধা কী আছে সেটাও একটু বলে দেখি। সারা পৃথিবীতে কিন্তু মালচিং ব্যবহার করছে, লেবার অভাব আছে, এগুলোর জন্য এটা প্রচুর এক্সপেন্সিভ পলিথিন কিন্তু তারা ব্যবহার করে এবং বিভিন্ন রঙের কিন্তু ব্যবহার করে। আমরা গবেষণায় দেখেছি এইটা কালোটা এবং এই সিলভার কালারটা, এই দুটা কিন্তু বাংলাদেশে ভালো কাজ করে। এখন ব্ল্যাক পলিথিন যদি ব্যবহার করেন তাই মাটির টেম্পারেচার কিন্তু বেড়ে যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। টেম্পারেচার বেড়ে যাবে, শীতকালে ভালো হলে গরমকালে কিন্তু এটা ভালো হবে না। আবার হোয়াইট যদি হয় তাহলে টেম্পারেচার একটু কমায়, কিন্তু আমাদের দেশে হোয়াইট যদি ব্যবহার করেন সূর্যের আলো যেহেতু ভিতরে ঢুকবে সেহেতু আবার আগাছা গজাবে, তাহলে তো নিউট্রিয়েন্ট নিচে আগাছাগুলো গজায় তো নিউট্রিয়েন্ট খেয়ে ফেলবে। সো নানাবিধ সমস্যা আছে। আরেকটা সমস্যা হচ্ছে পরিবেশ বান্ধব কিনা। আপনি বিঘা জমিতে পলিথিন লাগালেন, এরপরের বছর এই পলিথিনগুলো কী করবেন? সো আমি এক বাক্যে কিছু বলবো না, উপকারিতা আছে, অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা কিন্তু ভাবনার ব্যাপার আছে। সো সব কিছু মিলিয়ে ভাবতে হবে যে এটা আমি বাংলাদেশে ব্যবহার করলাম, এই পলিথিনটা 1 বছর পরে আমি কী করব? বা একটা ক্রপস উঠে গেল, স্পেসিং যদি ভিন্ন হয় তাহলে তো ঝামেলা পড়ে গেলাম, তাহলে অন্য স্পেসিংয়ে তো গাছগুলো লাগানো যাবে না। আবার পলিথিন তুলে, এটা কিন্তু দ্বিতীয়বার পলিথিন তুলে আবার লাগানো টু ডিফিকাল্ট। আবার আমার দেশে যখন এটা মালচিং দেয়া হলো, আমাদের দেশে লেবার কস্ট এখনও কম্পারেটিভলি কম আছে। তো উইডিং করতে গেলে মাটি, যেমন আলু গাছ আমরা কিন্তু মাটি তুলে দিই, এরকম মালচ ব্যবহার করলে কিন্তু মাটি তুলে দিতে পারবো না। আমরা কিন্তু সব গাছের গোড়ায় একটু মাটি তুলে দিই। ইরিগেশন ম্যানেজমেন্ট আমাদের কিছু ডিস্টার্ব হয়। সব কিছু মিলিয়ে পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে, এটা ভাবনার ব্যাপার। আরেকটা হচ্ছে আবদুল্লাহ আল নোমান ভাইয়ের আরেকটা প্রশ্ন হচ্ছে, টমেটো ফুল ফোটার আগেই ঝরে পড়ে যাচ্ছে, কী কারণে, প্রতিকার কি? বাণিজ্যিক চাষে যদি টমেটো যদি পড়ে যায়, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, এগুলো হচ্ছে এখন হিট স্ট্রেসের কারণে, এখন প্রচণ্ড গরম, শীতকাল আসলে শীতের সময়ে যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু ভালো হবে। কারণ হচ্ছে ফুলগুলো যদি পলিনেশন না হয়, বর্ষায় পলিনেশন হতে হবে, পলিনেশন হলে ফল হবে। পলিনেশন যদি না হয়, ওয়াশ আউট হয়ে যাচ্ছে, পানিতে ওয়াশ আউট হয়ে যাচ্ছে, অথবা পোলেনগুলো এবং স্টিগমাটা দুটা খুব ড্রাই থাকতেছে, কারণ হচ্ছে প্রচণ্ড গরম। এই অনেকগুলো কারণেই কিন্তু ফ্রুটিংটা পলিনেশনের অভাবে পড়ে যাচ্ছে। শীতকালে কিন্তু সেই সমস্যাটা হয় না। সো আমরা কিন্তু সামারে যখন টমেটো তৈরি করি
তখন কিন্তু অবশ্যই সামারের উপর দিয়ে পলির শেড ব্যবহার করি। আর শীতকালে সেটা দরকার লাগে না, শীতের সময় দেখবেন ফ্লাওয়ার আর পড়বে না। তাই কিছুদিন আগে আমাদের ইউনিভার্সিটি এসেছিলেন, দুর্ভাগ্য যে আপনার সাথে আমার দেখা হলো না। আমি ইচ্ছা করছিলাম, কিন্তু সেদিন আমার একটা বড় ধরনের প্রোগ্রাম ছিল, সে অনেক বড় সৌভাগ্য ছিল আপনার সাথে দেখা হওয়ার। আচ্ছা, আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রশ্ন হচ্ছে বাহিরের দেশগুলোতে ফলের মিষ্টতা বাড়াতে ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, এগুলো কি মানব শরীরের জন্য ক্ষতিকারক? ক্যালসিয়াম নাইট্রেট এবং সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট এগুলো হচ্ছে একটা হচ্ছে সার হিসেবে খাবার, সবজির গোড়ায় দেওয়া হয়, গাছের গোড়ায় দেওয়া হয়। সেভাবে আমি দেখাচ্ছি, দেখেন এইভাবে গাছের গোড়ায় যেমন ইউরিয়া ব্যবহার করি ঠিক একই রকম ইউরিয়ার মতো সে কাজগুলো করে। সো এটা ক্ষতিকারক না, বাট কখনো কখনো প্রিজারভেটিভ হিসাবে এই ক্যালসিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু খুব রিস্কি। কারণ হচ্ছে ডাইরেক্ট আমাদের শরীরে ঢুকে যাচ্ছে, সিনথেসিস হয়ে বায়োসিনথেসিস হচ্ছে না, সেদিকে খেয়াল রাখতে হবে। সো আমাদের খেয়াল রাখতে হবে এগ্রিকালচার প্রোডাক্ট যখন হয় ক্যালসিয়াম বা পটাশিয়াম অথবা সোডিয়াম নাইট্রেট ব্যবহার করি, সেটাতে ফসলের কোনো রকমের ফসলের কোনো গুণাগুণ হয় না যদি আমরা বায়োসিনথেসিস করে নিয়ে আসি, মানে ক্রপসের ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়। বাট প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার যদি করা হয় তাহলে একটু রিস্ক। দ্বিতীয় প্রশ্ন আপনার, রাসায়নিক ছত্রাকনাশক কীটনাশক জমি জীবাণু মুক্ত করতাম। আচ্ছা, আপনি বলেছেন ফাঞ্জিসাইড ব্যবহার করি, আবার ট্রাইকোডার্মা ছত্রাকনাশক ব্যবহার করি। আসলে হচ্ছে কি, ব্লিচিং পাউডার ব্যবহার যদি করেন তাহলে ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম, মাটির ভিতরে যে ভালো গুণাগুণের যে মাইক্রো অর্গানিজম আছে সেগুলো কিন্তু মরে যায়। ব্লিচিং পাউডার কমন যখন আমরা কখনো কখনো ব্যবহার করি ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করার জন্য। সো ব্লিচিং পাউডার সবসময় ব্যবহার করাটা ঠিক হবে না, একটু ডেঞ্জারাস, কিন্তু ব্যাকটেরিয়া নাশক হিসেবে কখনো কখনো সয়েল ট্রিটমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। তাকরিম তাসওয়ারে, হ্যাঁ, প্রনাউন্সিয়েশন যদি ভুল হয় তাহলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম স্যার, পেয়ারা গাছে 4 ঘন্টা রোদ পেলে কি ফুল ফল ধরবে? পেয়ারা গাছ ডে নিউট্রাল। ডে নিউট্রাল মানে হচ্ছে ফুল এবং ফল উৎপাদনের জন্য কখনোই দিবা দৈর্ঘ্যের প্রভাব ফেলে না। সো তাহলে আমরা বুঝে ফেললাম যে আমাদের 4 ঘন্টা রোদ পড়লেও গাছের গ্রোথ ভালো হবে, ফুল হবে, ফল হবে, কিন্তু ফুল ফল উৎপাদনশীলতা উৎপাদন ক্ষমতা সেটার হয়তো ভিন্ন হতে পারে। তবে 6 আওয়ার যদি হতো তাহলে ফলন খুব ভালো হতো। 6 আওয়ার। পেঁপে গাছ কি ছাদ বাগানে লাগানো যাবে? এর শিকড় কি মাটি বেশি গভীরে যায় কি না? আঙ্গুর, আমি একটা করে প্রশ্নের উত্তর দিই তাহলে ভালো হবে। রেড লেডি আসলে ছাদ, এবং মজার ব্যাপার হচ্ছে এটার ফলন কিন্তু অনেক বেশি, আর হচ্ছে প্রচুর ছোট গাছ, শিকড়ও খুব গভীরে যায় না। সো এটা ছাদ বাগানের জন্য খুব উপকারী, মানে উপযোগী। সো ছাদ বাগানের জন্য খুব ভালো। সো এটা ইচ্ছা করলে আপনি ছাদ বাগানে লাগাতে পারেন। আচ্ছা, আঙ্গুর ফলনটা আসে হচ্ছে গরমকালে, আর যেমন গরমকালে হচ্ছে এই যে এই সময়টায়, তাই না? তাহলে এই দুটোই আপনার খেয়াল রাখতে হবে কখন করলে, প্রুনিং করলে খুব ভালো হয়। যেহেতু ফেব্রুয়ারি মাসে ফুল আসে আর জুন মাসে আলু বোখারা হয়, এই সময়টা ছাড়া বাকি সময়ে যে কোনো সময় প্রুনিং করা সম্ভব। আবার আঙ্গুর গাছে প্রুনিং করতে হয় শীতের পর, 15 মাসের পর থেকে যে কোনো সময় প্রুনিং করা সম্ভব। তাহলে শীতকালে কেন বন্ধ করছি আমরা? শীতকালে প্রুন করলে গাছের গ্রোথটা একটু কম হয়, শীতের আগে বা শীতের ঠিক পরপর প্রুন করলে খুব দ্রুত বড় হয়। আপনি যদি জানুয়ারি মাসে শীতের পরপরে যদি প্রুন করে দেন, ফেব্রুয়ারি মাসের দিকে খুব গাছটা বড় হবে, ফুল আসবে, জুন মাসে ফল পাকবে। মানে হচ্ছে কি বলে, আলু বোখারা দুটোই কিন্তু আপনি ইচ্ছা করলে ফেব্রুয়ারি মাসে প্রুন করে দিতে পারেন জানুয়ারির শেষের দিকে, তাহলে খুব ভালো ফলন পাবেন। আমার এখানে বলে রাখি, আমার প্রচুর আঙ্গুর গাছ আছে, আমি যখন তখন আঙ্গুর প্রুন করে দিই। কেন করি আমি নিজেও জানি না। এই যে কিছুদিন আগে প্রুন করে দিয়েছি, এখন থোকায় থোকায় আঙ্গুর ভরে আছে। মানে প্রুন করলেই কিন্তু ফল হয়। প্রুন কখন করা যাবে না? ঠিক হার্ড শীতটা যখন থাকে তখন তাদের গ্রোথটা কম থাকে, তখন আমরা কখনোই প্রুন করি না।
ওই সময়। তুষার ভাইয়ের তৃতীয় প্রশ্ন হচ্ছে ছাদ বাগানে তরমুজ লাগানোর উপযুক্ত সময় কখন আর এর পরিচর্যা। তরমুজটা আসলে সাধারণত বর্ষাকালের, শীতে হয় না, ভালো হয় না, শীতে হয় না। সো আমরা লাগাই, এখন ঠিক না লাগিয়ে কিছু, এখন শীত চলে আসতেছে, শীতে খুব ভালো হবে না, তারপরে যদি লাগাই তাহলে খুব ভালো হবে। যে কোনো সময় আসলে লাগানো যায়, এখন ছাদ বাগানে সব কিছু হয়। মুনিরা খান আপু লিখেছেন শীতের সবজির জন্য মাটি তৈরি সব কিছুর বিশদভাবে মাটি তৈরি করার বর্ণনা চেয়েছেন। আসলে হচ্ছে মাটি তৈরি করা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মাটির গুণাগুণ, ঝুরঝুরা থাকলো কিনা, মাটিতে নিউট্রিয়েন্টগুলো অ্যাভেলেবল হলো কিনা সাজিয়েছেন। ছোট গাছ, যেই খাবার ছোট গাছগুলো বেশি খায় সেগুলো দেখবেন ছোট শিকড়, সেগুলো উপর স্তরে আছে, সেগুলো যেই এসেনশিয়াল নিউট্রিয়েন্ট ছাড়া সে বাঁচে না, সেগুলো নিচের দিকে গভীরে থাকে। এভাবে কিন্তু সৃষ্টিকর্তার সুন্দরভাবে আমাদেরকে সুন্দরভাবে সার্ভিস দেওয়ার জন্য অনেক কিছু করেছেন। তো আমরা একটু দেখি কেন আমাদের মাটি তৈরি করতে হবে ভালো করে। আসলে মাটিটা যদি ভালো না হয়, দেখেন শিকড়টা গ্রোথ হলো না, গাছের গ্রোথ কিন্তু খারাপ। শিকড়টা গ্রোথটা হয়েছে অনেক বেশি, গাছের গ্রোথ খুব ভালো। তাহলে শিকড়ের গ্রোথটা ভালো করার জন্য মাটি কিন্তু ঝুরঝুরা থাকতে হবে। বেলে দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি আমাদের প্রয়োজন। তাহলে মাটিটা কীভাবে টবের জন্য তৈরি করব? টবের জন্য বেলে দোআঁশ মাটি লাগবে। বেলে দোআঁশ মাটি আমরা নিলাম প্রচুর পরিমাণে, সাথে কি করলাম আমরা কাউডাং অথবা ভার্মি কম্পোস্ট হলে ভালো হয়, নাহলে কাউডাং দিয়ে আমরা কিন্তু করতে পারি। তারপরে মাটির ওজন, টবে যেহেতু লাগাবো, ছাদে যেহেতু থাকবে, মাটির ওজনটাকে কমিয়ে দেওয়ার জন্য, নিউট্রিয়েন্টের জন্য না, ওজনটাকে কমিয়ে দেওয়া, পানি হোল্ডিং ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া, অথবা আমাদের মাটিটাকে ঝুরঝুরা রাখার জন্য আমরা কিন্তু কোকো ডাস্ট ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে আমি সবসময় বলি বালি মাটি ব্যবহার করবেন। বালিটা কীভাবে? এই রকম বিল্ডিং বানানোর জন্য মাটি পাওয়া যায়, পাকশি স্যান্ড, কোনোটা হচ্ছে সিলেট স্যান্ড, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তাহলে কী মাটি তৈরি করার জন্য ব্যবহার করতে হবে? প্রথম হচ্ছে সয়েল, দ্বিতীয় হচ্ছে ভার্মি কম্পোস্ট, কাউডাং বা কম্পোস্ট অথবা কোকো। এই চারটা কম্পোজিশন মিলিয়ে কিন্তু দেখি এটা রেশিওটা কেমন হবে। মাটি যদি 2 ভাগ নেই, ভার্মি কম্পোস্ট 1 ভাগ, মানে অর্ধেক মিনিমাম ব্যবহার। ওজন কমানোর জন্য 1 ভাগ ব্যবহার করলাম, সিলেট স্যান্ড 1 ভাগ ব্যবহার করলাম, কম বেশি একটু হতে পারে। তাহলে মাটিটা খুব ভালো হবে। কিন্তু মাটির এই যে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি করার জন্য সাথে চুন বা ডলোচুন, আপনারা সবাই জানেন চুন বা ডলোচুন, সেগুলো যদি দিয়ে দেন মাটি কিন্তু তৈরি হয়ে গেল। এই মাটি হচ্ছে বেস্ট মাটি। এখন ড্রামে কিভাবে ভরবেন? এরকম ড্রাম বা টব আছে, নিচে ছিদ্র আছে, ছিদ্রটা যেন বন্ধ না হয়, বেশ কিছু অংশ 1 ইঞ্চি বা 2 ইঞ্চি ইট দিয়ে নেবেন, ইটের ভাঙা সুরকি বলি, তার উপর একটু বালি দিবেন ফিল্টার হিসেবে, নিউট্রিয়েন্ট যেন কোন পাস না হতে পারে, এই পাশ দিয়ে নিউট্রিয়েন্ট যেন পাস না হয়ে চলে যেতে, এখানে ফিল্টার হিসেবে কাজ করবে। এই পাশ দিয়ে যে ছিদ্র দিয়ে যাবে পানিগুলো যাবে, সবগুলো ফিল্টার হিসেবে নিউট্রিয়েন্টগুলো সব ধরে রেখে দিবে, শুধু পানিটা বের হতে দিবে। তাহলে কি হলো, এখানে 1 ইঞ্চি পরিমাণ আপনি সুরকি দিয়ে নিলেন, তার উপরে বালি দিয়ে নিলেন, এইভাবে ভরে নেবেন, তাহলেই হয়ে গেল। আমরা কখনোই ফুরারান বা সেভিন্ডাস দেওয়ার জন্য দরকার নেই। মাটিটা ভরবেন কীভাবে? শীতকাল, ধরেন এখন শীতকাল, প্রচুর পানি দিতে হবে, তাহলে মাটির টপ থেকে একটু নিচে, ড্রামের মাথা থেকে একটু নিচে মাটি পুরো টইটুম্বুর করে মাটি ভরবেন না। বর্ষাকালে কিন্তু আমরা বলেছিলাম যে ঠিক আছে, উইন্টার সিজনে কিন্তু কী করবো আমরা? উইন্টার সিজনে কিন্তু একটু নিচে মাটিগুলো ভরবো। সো এইগুলো না হলে কিন্তু পানি জমে থাকবে, তাহলে কিন্তু আমাদের মেয়র মহোদয় বাড়িতে এসে হাজির হবেন, ডেঙ্গুর প্রবণতা দেখা দিতে পারে। ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, আমি দ্রুত যাচ্ছি। ফার্টিলাইজার ম্যানেজমেন্টে হচ্ছে অনেক ধরনের খাবার ওরা খায়, বেশি পরিমাণে খায়, কম পরিমাণে খায়। আমরা যেমন ভাত, মাংস এগুলো একটু বেশি করে খাই, সবজি একটু বেশি করে খাই, আবার কালো জিরা ভর্তা খুব কম পরিমাণে খাই। গাছও কিন্তু কিছু খাবার আছে বেশি করে খায়, কিছু খাবার কম করে খায়। নিউট্রিয়েন্ট আছে, কম পরিমাণে খায়, এরকম নিউট্রিয়েন্ট আছে। আপনারা যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, টেনে এগুলো একটু দেখে নেবেন কোনটা কম পরিমাণে খায়। এখানে কম পরিমাণে খায় 7টা, আর বেশি পরিমাণে খায় হচ্ছে 9টা। মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা ইনবিল্ড আমাদেরকে দিয়েছেন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, বাতাস অথবা পানি থেকে গাছ পেয়ে যায়। বাকি যে 6টা আছে এগুলো কিন্তু খেয়াল করে দেখেন, ইউরিয়া, টিএসপি, মিউরেট অফ পটাশ, এনপিকে, এই সারগুলো কিন্তু বেশি পরিমাণে খায়। আবার ম্যাকসার, ম্যাগনেসিয়াম, সালফার, তাহলে চুন, ম্যাগনেসিয়াম, সালফার,
NPK, এই 6টা আর বেশি পরিমাণে, এগুলো বেশি বেশি লাগে আর এগুলো সামান্য পরিমাণে লাগে। মাটিতে হয়তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, কিন্তু পিএইচটা একটু বেড়ে গিয়ে যাওয়াতে এই নিউট্রিয়েন্টগুলো পাচ্ছে না। সো আমরা এইগুলো দিলেই যথেষ্ট ছিল, আর এগুলো সামান্য পরিমাণে খায়। এগুলো বেশি করে খাবে, আর পিএইচটাকে যদি বাড়ায় দিই তাহলে মাটি থেকেই তারা এগুলো পেয়ে যায়। তার জন্য মাঝে মাঝে আমরা শুধু বলি যে একটু জিঙ্ক দিয়ে দিবেন, একটু বোরন দিয়ে দিবেন। খুব কম পরিমাণে খায়, সামান্য পরিমাণে খায়, আর বেশি করে খায় এগুলো। তাহলে ফার্টিলাইজার ম্যানেজমেন্টের জন্য খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রাখতে হবে ইউরিয়া, টিএসপি, মিউরেট অফ পটাশ, এগুলো আমরা কনভেনশনাল মেথডে আমরা সবগুলো ব্যবহার, এই সারগুলো আমরা সবসময় ব্যবহার করি, তাই না? এখন আবার ড্যাপ সার চলে আসছে, এগুলোতে কত পার্সেন্ট নাইট্রোজেন আছে, এখন আবার ড্যাপ সার চলে আসছে। ড্যাপ সার চলে আসছে মানে হচ্ছে এই নাইট্রোজেন এবং ফসফরাস, নাইট্রোজেন এবং ফসফরাস মিলে হচ্ছে ড্যাপ সার, এই যে ড্যাপ সার। তাহলে এখন মাটিতে এই দুটো সার মিশালেই যথেষ্ট। ওই মাটিটার সাথে এই সারগুলো একটু মিশিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। আর সবসময়ই যখন চিন্তা করবেন যে গাছের গ্রোথ কমে যাচ্ছে, কেমিক্যাল ফার্টিলাইজার না ইউজ করি, তখন যদি আপনি শুধুমাত্র চিন্তা করেন যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করব, ভার্মি টি ব্যবহার করব, ভার্মি কম্পোস্ট কেঁচো সার ব্যবহার করব, কেঁচো সার পানিতে গুলিয়ে ব্যবহার করব, তারপর খৈল দিয়ে 7 দিন ভিজিয়ে রেখে তারপরে না ছেঁকেই আমরা গাছে দিয়ে দিব, গাছের গোড়ায় দিয়ে মাটির সাথে মিশিয়ে দিব, তাহলে দেখবেন আপনার বাগান সবসময় সুন্দর থাকবে। দেখেন এই ছোট্ট এই ছবিটা আপনি মনে রাখেন, মাঝে মাঝে প্র্যাকটিস করেন, দেখবেন আপনার বাগান ভালো থাকবে, সুন্দর থাকবে। আর ওই যে বদ্ধ বিচার আর হচ্ছে নিম তেল, সাবান পানি, এইগুলো দিয়েই কিন্তু আমার যে ছাদ বাগান আছে, সুন্দর ছাদ বাগান, সেই বাগানে কিন্তু আমি শুধু এই চর্চাগুলি শুধু করি। আমরা প্রায় শেষের দিকে আসছি। মোহাম্মদ অলিউর রহমান খান ভাই লিখেছেন, আমার ছাদ বাগানে কয়েকটা পেঁপে গাছ লাগিয়েছিলাম, কিন্তু প্রতিভাবে পেঁপে ধরেনি, কি করব? খুব সংক্ষেপে বলছি, পেঁপে গাছে পেঁপে ধরেনি বা ধরে পড়ে যাচ্ছে, এগুলো নির্ভর করে কিন্তু পেঁপের সেক্স এক্সপ্রেশন। পেঁপে গাছে মেল ফিমেলের অনেক সমস্যা আছে। সো একটা গাছ লাগালেন, ফিমেল গাছ লাগালেন, হয়তোবা একটুমাত্র মেল গাছ লাগালেন, ফলই হবে না। তাহলে গাছেরও পুরুষ স্ত্রী এগুলো আছে। সো একটু দ্রুত যাই, পেঁপের জাতটা চিন্তা করতে হবে। লোকাল জাত হলে কিন্তু ঝামেলা আছে। কেমন ঝামেলা? দেখেন, লোকাল গাছে মেল ফ্লাওয়ার হয়, ফিমেল ফ্লাওয়ার হয়, আবার মেল অ্যান্ড ফিমেল মিলিয়ে হার্মাফ্রোডাইট হয় লোকাল গাছে। আবার বলি, লোকাল জাতগুলোতে এরকম পুরুষ ফুল, আবার কখনো কখনো ফিমেল ফ্লাওয়ার, লোকাল জাতগুলোতে ফিমেল ফ্লাওয়ার, শুধু ফিমেল হলে তো ফল হবে না, শুধু মেল হলে ফল হবে না। তাহলে পুরুষ এবং স্ত্রী কমপ্লিট ফ্লাওয়ার বা হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার লাগবে। আপনার গাছের জাতটা কী ছিল? তাইওয়ানের রেড লেডি, নাকি আপনি লোকাল হলে শুধুমাত্র যদি মেল হয় তাহলে ফল হবে না, শুধুমাত্র ফিমেল হয় তাহলে ফল হবে না। যদি ফিমেল এবং মেল একসাথে ফুল হতো তাহলে হচ্ছে ফল হতো। এখন আপনার ছাদে 3টা ফিমেল গাছ আছে, একটা মেল গাছ আছে, তাহলে কিন্তু আবার ফল হবে, পলিনেশন হয়ে গেল। আপনি যদি কোনোভাবে পলিনেশন করে দিতে পারেন তাহলে হয়ে গেল ফল। তো সব কিছু মিলিয়ে কিন্তু এই কমপ্লেক্সে আপনি কিন্তু আটকে গিয়েছেন যে পলিনেশনটা হচ্ছে কি না। পলিনেশন না হলে ফলগুলো হবে না। এখন সেটা খুব ইম্পর্টেন্ট। সো যদি মেল এবং ফিমেল একটা ফুল থাকে তাহলে কিন্তু হবে। যেমন হচ্ছে তাইওয়ানের রেড লেডি, আমাদের ইপসা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, তারাও কিন্তু একটা গবেষণা করে বের করেছে। তারপরে বিএডিসি মিলে একসাথে হয়, তখনই কিন্তু ফল খুব সুন্দর হয়, আদারওয়াইজ কিন্তু ফল হবে না। এই যে আমি ছবিগুলো দেখিয়েছি, এটা হচ্ছে মেল ফ্লাওয়ার, এটা হচ্ছে এরকম ফল হয় পলিনেশন হলে, এটা হচ্ছে হার্মাফ্রোডাইট প্ল্যান্ট হয়। সব কিছু মিলিয়ে টেম্পারেচার কারণে, রিলেটিভ হিউমিডিটির কারণে, অ্যাক্সেস নাইট্রোজেন দিয়ে দিলে অ্যাক্সেস বেড়ে যায়, এরকম অনেকগুলো কারণ আছে। সো এই সবগুলো আমরা যে কথাগুলো বলছি একই রকমভাবে পাশাপাশি কাজ করছে সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন। খামার বাড়িতে কিন্তু কৃষকের জানালা এরকম প্রোগ্রাম তাতে আছে, যেই প্রোগ্রাম দিয়ে ডিজিটাল কৃষি সেবা দিচ্ছে। এই কৃষি সেবাগুলো আপনারা কিন্তু এনজয় করতে পারবেন। ওখানে গিয়ে সমস্ত ক্রপসের সলিউশনগুলো আপনারা কিন্তু ওখানে দেখতে পারেন। আমি রিকোয়েস্ট করব কৃষকের জানালাটা একবার ভিজিট করবেন, করলে আপনি এগ্রিকালচার নলেজগুলো অনেক বেড়ে যাবে।
আমার শিউলি চৌধুরী আপু লিখেছেন এরকম, এটা হচ্ছে পাতা, জাম গাছের এই পাতা এমন হয়ে যাচ্ছে, আবার এটা জামরুল গাছের পাতা এভাবে গিয়েছে। এই দুটো জিনিস দুই রকম। এটা হচ্ছে নেমাটোডের কারণে হয়েছে। নেমাটোড আমি কিছুক্ষণ আগে নেমাটোডের কারণগুলো সলিউশনগুলো বলেছিলাম, যে ভালোভাবে নিড়িয়ে দিয়ে আপনি এখানে নিম খৈল একটু দিয়ে দেন, তাহলে গাছের নেমাটোড সলিউশনটা হয়ে যাবে। আর এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনার গাছের গ্রোথটা খুব ভালো হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না, আপনি গাছের নিড়াচ্ছেন কিনা সেটা ভালো বুঝতে পারছি না। আপনি ড্যাপ এবং মিউরেট অফ পটাশ দিয়ে ভালোভাবে গাছের গোড়াটা নিড়িয়ে দেন, তাহলে গাছের গ্রোথ ভালো হবে বলে আমার ধারণা। আরেকটা প্রশ্ন করেছেন শিউলি চৌধুরী আপু লিখেছেন, আমার ম্যাঙ্গো প্ল্যান্টসে এই যে এইভাবে পুড়ে যাচ্ছে, এটা কিন্তু বেশ কয়েকবার আমি বলেছি, এইভাবে পুড়ে যায় এবং পাতা কালার চেঞ্জ হয়ে যায়। এই দুটো জিনিসের আমার কাছে মনে হচ্ছে যদি পুড়ে যেত তাহলে পটাশ, হ্যাঁ আমি একটু ভুলে গেছি, এটা ফসফরাস হবে, সার দিবেন, সাথে এমওপি সার দিবেন, এই দুটো দিয়ে ভালোভাবে নিড়িয়ে দেন, তাহলে ঠিক হয়ে যাবে। বড়ই গাছের পাতা এমন অবস্থা, আপনার গাছটাকে প্রুন করতে হবে, ডালপালা ছেড়ে ফেলতে হবে, আমার কাছে মনে হচ্ছে ফল নাই, প্রুন করতে হবে বড়ই গাছে, এবং ম্যাক্স সার দিতে হবে, যেহেতু পাতাগুলো এই দেখেন এরকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে, সো পাতাগুলো ম্যাক্স সার। বাজারে গেলে ইপসন সল্ট বলে অনেকে, নার্সারিতে গেলে এটাকে ম্যাক্স সার বলা হয়, ম্যাগনেসিয়াম এবং সালফার দুটোই আছে ম্যাক্স সার। কিছুক্ষণ আগে আপনি ভিডিওটা আবার টেনে দেখবেন। সোয়াদ আল মুগনি ভাই লিখেছেন, জবা ফুলের, আমি খুব সময় নিচ্ছি, জবা ফুলের কলি ঝরে যাচ্ছে কেন, কি করলে এটা? আচ্ছা, আমি প্রশ্নগুলো একবারই উত্তর দিয়ে দিচ্ছি। ফুল ঝরে যাওয়া মেইন কারণটা হচ্ছে হয় পলিনেশন হচ্ছে না, নাহলে ওয়াটার স্ট্রেস বা নিউট্রিয়েন্ট স্ট্রেস। ভালোভাবে নিড়িয়ে দেন, নিড়িয়ে দিয়ে আপনি নিড়িয়ে দিয়ে কিছুদিন দেখেন যে এই স্ট্রেসগুলোতে কভার করে কি না। মাটিতে যে চুন দেয় ওটা কি চুন কোথায় পাবো, এবং পানের সাথে যে চুন খায়, বাড়ির রং করার সময় যে চুন ব্যবহার করা হয়, দু রকমের চুন পাওয়া যায়। একটা হচ্ছে চুন আমরা যেটা রং, ডলোচুন, ডলোচুনে শুধুমাত্র ম্যাগনেসিয়াম বেশি থাকে, আর বাকিগুলো সবগুলো কম্পোনেন্ট কিন্তু এক। সো যে কোনো চুন ব্যবহার করেন সব কিছুই একই রকম কাজ করবে। ডুমুর গাছ কীভাবে প্রুন করব, কখন করব? আমার ডুমুর গাছটি বেশ বড় হচ্ছে। ডুমুর গাছের প্রুন করার একটা মজার টেকনিক আছে, সেটা হচ্ছে সব সময় নতুন, সারা বছর শুধুমাত্র নতুন মাথা এখান থেকে প্রথম বের হলো কাটলেন, তারপর এখান থেকে কয়েকটা ডাল বের হলো, প্রত্যেকটা নতুন মাথাগুলি কাটলেন, তারপরে নতুন মাথা বের হলো তার কাটবেন। মানে হচ্ছে কি, যখনই দেখবেন প্রথমে এটা ছিল মাথা কেটেছি, তারপরে এইবার ডাল বেড়েছে এটা মাথা কেটেছি, এইভাবে নতুন ডালগুলোর মাথা কেটে দিলেই ফল কিন্তু প্রত্যেকটা গোড়ার থেকে ফল হবে। সো ডুমুর গাছের সহজ টেকনিক, যেই নতুন ডাল বের হবে তার মাথাগুলো কেটে দিবেন, তাহলে কিন্তু গাছপালা অনেক হবে এবং ফলন বেশি হবে। আপনার উত্তরে আগেই আর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এই ধরনের আমাদের সমস্ত সবসময় আপনি কিন্তু আমাদের সাথে থাকেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জবা ফুলের যে কথাটা বলছিলাম তখন আমি মিস করেছি একটু। জবা ফুল ঝরে যাওয়ার পিছনে অনেকগুলো স্ট্রেস কারণ আছে, বাট আমি বলবো কি, একটু ফুলটা যেহেতু বর্ষাকালে হয়, আপনি যদি সম্ভব হয় তাহলে জবা ফুল সুন্দর হয়ে যাবে। চুনের ব্যাপারে আমি যেটা বললাম যে চুন, সব চুনে একই রকম, ডোলোমাইটে শুধুমাত্র ম্যাগনেসিয়ামটা বেশি থাকে, যে কোনো চুন আপনি ব্যবহার করতে পারেন, তবে জিপসামও ব্যবহার করতে পারেন, যেটার ভিতরে ক্যালসিয়াম এবং সালফার দুটোই থাকে, বাট এটা পিএইচ কিন্তু কমায় না, পিএইচ কিন্তু কমায় না, কার্বনেট যেহেতু নাই। তাহলে আপনি সবগুলো কিন্তু ব্যবহার, ক্যালসিয়ামের জন্য চুন ব্যবহার করতে পারেন, ক্যালসিয়ামের জন্য ডোলোমাইট ব্যবহার করতে পারেন, ক্যালসিয়ামের জন্য জিপসাম ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি পিএইচ কমানো বাড়ানোর জন্য, তাহলে চুন অথবা ডোলোমাইট ব্যবহার করতে হবে। আমি বারবারই বলছি, এগ্রিকালচার মানে হচ্ছে একটা আর্ট। এই এগ্রিকালচারে যত সুন্দরভাবে আপনি ইনপুট দিতে পারবেন তত সুন্দর রেসপন্স পাবেন। আমরা বাংলাদেশ সরকার এবং আমরা যারা কনজিউমার আছি সবাই কিন্তু এখন বলছি খাদ্যের বা ফসলের স্বাস্থ্যসম্মত সব কিছু নিয়ন্ত্রিতভাবে করতে হবে, প্রয়োজনের তাগিদে করতে হবে। আমরা এখনই অর্গানিক বলছি না, আমরা যদি গুড এগ্রিকালচার প্র্যাকটিস ব্যবহার করি তাহলে আমাদের খাবারগুলো হবে, আমাদের ছাদ বাগানও হবে নিরাপদ ফসল উৎপাদনের কারখানা। ছাদ বাগান, প্রতিটাই ছাদ বাগান হোক এক একটি কারখানা, সেরকম প্রত্যয় নিয়েই আমরা কিন্তু কাজ করছি।
আমাদের স্বাস্থ্য, আমাদের পরিবেশ। এখন সেই লক্ষ্যেই আমরা শুধুমাত্র বারবারই বলছি ইয়েলো স্টিকি ট্যাপ ব্যবহার করেন, লাইট ট্র্যাপ ব্যবহার করেন, নানাবিধ কথা কিন্তু আমরা বারবার বলছি, ফেরোমন ট্র্যাপ ব্যবহার করেন, এগুলো কিন্তু কথা আমরা বলে আসছি। সেই কথার পাশেই কিন্তু আমরা বলেছিলাম লাইট ট্র্যাপ ব্যবহার করার জন্য। লাইট ট্র্যাপগুলো খেয়াল করে দেখেন, লাইট ট্র্যাপ, লাইট তেলের সাথে পানি দেওয়া আছে অথবা নিম তেলের সাথে পানি দেওয়া আছে, যেটাতে পোকা পড়ে আর উঠতে পারবে না। এই লাইট যেহেতু ইউভি লাইট, এটাতে তারা আকর্ষিত হবে এবং 3 ঘন্টা পর্যন্ত অপকারী পোকাগুলো জ্বালিয়ে রাখেন এবং এইভাবে পোকাগুলো আপনার বাগানে সবগুলো পোকা কন্ট্রোল হয়ে যাবে। পোকা যদি কন্ট্রোল হয় তাহলে ভাইরাস হবে না, পোকা যদি কন্ট্রোল হয় ডিজিজ অনেকাংশে কমে যাবে। মানে হচ্ছে কি, পোকার সাথেই কিন্তু সব কিছু সম্পর্কযুক্ত। এখন পোকা কন্ট্রোল করার জন্য আমরা প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড ব্যবহার করি। আমি মাঠ পর্যায়ে কথা বলছি না, আমি শুধু বলছি ছাদ বাগানিদের জন্য। ছাদ বাগানিরা যদি এইরকম ট্র্যাপ ব্যবহার করেন তাহলে দেখা যাবে আপনার বাগান পোকামুক্ত হবে। আসলে লাইট ট্র্যাপ খুব কাজ করে। আমি আমাদের যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা করছি সেখানেও কিন্তু আমরা লাইট ট্র্যাপ দিয়ে সমস্ত পোকা কন্ট্রোল করি। আমি কিছুদিন পরে ছবি দেখাবো যে আমরা কত পোকা, আমি কালকেও দিয়েছিলাম, কত পোকা অ্যাট্রাক্টেন্ট হয়ে এখানে মারা যায়। মনে রাখবেন, সন্ধ্যা ঠিক মাগরিব নামাজ পর্যন্ত থেকে 9টা পর্যন্ত, না 3 ঘন্টা পর্যন্ত, মাগরিব নামাজ থেকে 3 ঘন্টা, এই সন্ধ্যার সময়টাই অপকারী পোকাগুলো খুব ঘুরে বেড়ায়। তাহলে এই সন্ধ্যার সময় যদি, শুধুমাত্র সন্ধ্যার সময় যদি জ্বালিয়ে রাখেন তাহলে আপনার সমস্ত পোকা কন্ট্রোল হয়ে যাবে। ছাদ বাগানের জন্য অনেক উপযোগী, ঝুলিয়ে রাখতে পারেন, স্ট্যান্ড বানিয়ে রাখা যেতে পারে বিভিন্নভাবে। এটা কিন্তু সোলার দিয়েও চলে, সোলার দিয়ে চলতে পারে, আবার কখনো কখনো ডাইরেক্ট ইলেকট্রিসিটির সাথে লাগিয়ে দিয়েও আপনি কন্ট্রোল করতে পারেন। এগুলো ইউভি লাইট। সো এই লাইটগুলো পোকা কিন্তু খুব কম লাইটেও প্রচুর পরিমাণে পোকা আকৃষ্ট হয়। আপনার কাছে মনে হবে যে এটা কি লাইট যে পোকা আকৃষ্ট হয়, পোকারা কিন্তু এই লাইট দেখে দৌড়ে দৌড়ে আসে এবং এসেই পানিতে পড়ে মারা যায়। আপনার ছাদ বাগানে যদি একটা ব্যবহার করেন, বিশাল ছাদ বাগানে একটা হলেই যথেষ্ট। আপনার যদি ইলেকট্রিসিটি ছাদে থাকে তাহলে সোলারটার দরকার নেই, তখন আপনি ইলেকট্রিসিটি লাগিয়ে এইভাবে কিন্তু, এটা হচ্ছে সোলার, এটা হচ্ছে সোলার ছাড়া, মানে প্লাগের ভিতরে লাগিয়ে দিয়ে আমরা করতে পারি। সো এই দুটো অপশান আছে, সেগুলো যদি আপনার ছাদ বাগানে ব্যবহার করেন তাহলে আমাদের পোকা কন্ট্রোল কিন্তু একদম সহজ হয়ে যাবে, কোনো পোকাই থাকবে না বাগানে। সেদিকে একটু আমরা যদি দেই তাহলে সেফ ফ্রুট প্রোডাকশন, সেভ ভেজিটেবলস অথবা ফ্রুট প্রোডাকশনে আমাদের জন্য খুব সহায়ক হবে বলে আমার ধারণা। আমরা অনেকেই এই লাইভ চলাকালীন সময়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, আমি কিন্তু বলেছিলাম সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখন সেই প্রশ্নগুলো একটু দেখে নিই। হুমা ইরা আপু লিখেছেন, আমি তুরস্কে, এখন শীতের আবহাওয়ায় টমেটো গাছ বড় হচ্ছে না। আসলে শীতের জন্য টমেটো যেসব জায়গায়, যেমন আমাদের জাপানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তখন একটা পলি শেড বানিয়ে নেয়, পলিথিন দিয়ে একটু ঢেকে রাখে পলি শেড দিয়ে, অথবা নেট হাউস যদি আপনি করেন তাহলে কিন্তু হতে পারে। সেভাবে একটু টেম্পারেচার যদি কন্ট্রোল একটু বাড়িয়ে নিয়ে যদি করেন তাহলে কিন্তু আপনার ফ্রুটিংটা ভালো হবে। আমাদের সমস্যা হলো যে আমাদের এখানে গরম, আপনার এখানে শীত, তো শীতের জন্য একটু পলি টানেল করে নিলে ভালো হবে। যেমন আর আপু আসসালামু আলাইকুম বলেছেন, আপা আপনাকেও ওয়ালাইকুম সালাম, আপনি ভালো থাকবেন, আমাদের প্রোগ্রাম দেখছেন তার জন্য আমরা খুব আনন্দিত। কোহিনুর খান লিপি আপু দেখছেন, মনিরুজ্জামান মনির গুড ইভিনিং লিখছেন। নার্গিস হোসাইন তমা, আমার ভাগনা বউ, সে ডাক্তার, সে দেখছে, আমার কাছে খুব ভালো লাগছে। সে নতুন বাগানি, ডাক্তার হয়েও এগ্রিকালচারের প্রতি তার যেই প্যাশনেট, সেটা আসলেই প্রশংসার দাবিদার। অসাধারণ স্যার, শুভকাম। রফিকুল ইসলাম সম্ভবত আমার স্টুডেন্ট, সে এখন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন চাকরি করেন, সম্মানিত মানুষ, আমার প্রোগ্রাম দেখছেন তার জন্য ধন্যবাদ। মেজবা মিঠু আপু দেখছেন, শাহিন ইমাম ভাই দেখছেন, আপনার প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছি, সো অবশ্যই আপনি পেয়ে গিয়েছেন। আপনাকে আসলে শেখানোর জন্য বলিনি, আমি যে প্রশ্নের উত্তরটা দিয়েছি সেগুলো কিন্তু আসলে আমাদের টার্গেটটাই হচ্ছে যারা দেখছেন এবং পরবর্তী যারা দেখবেন। এভাবে যদি সবাই একটু একটু করে এগ্রিকালচারের নর্মরা যারা
এখন নতুন উদ্যোক্তা হচ্ছি এগ্রিকালচারে, তাদের জন্য খুব উপকার হবে, সেই লক্ষ্যেই কিন্তু আমাদের প্রশ্নের উত্তরগুলো দেয়া। সেলিনা আক্তার আপু দেখছেন, সুলতানা রাজিয়া আপু দেখছেন, ফাতেমা শিরিন আপু বলেছেন লাউ করলা ধরেছে কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ছে। আসলে হচ্ছে যখনই দেখবেন হলুদ হয়ে পড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে সামহাও আবার পলিনেশনটা ভালোভাবে হয়নি। পলিনেশন এর জন্যই আমরা এই সব ফুলগুলোকে আমরা কিন্তু পুরুষ ফুলটা নিয়ে এসে, তো আপনি দেখবেন পুরুষ ফুলগুলো আপনি সংগ্রহ করবেন একটা থেকে পাপড়িগুলো ফেলে দিয়ে পুরুষ পার্টটা যে অ্যান্থারগুলো সেগুলো আপনি স্টিগমার গায়ে আপনি হাত দিয়ে লাগিয়ে দিবেন। এটা যদি সকালবেলা করেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে পলিনেশন হবে। ডক্টর নূরজাহান আপু দেখছেন, রাকিবুজ্জামান মনি দেখছে, মনি পাজি, সে সারাক্ষণ আমার যত গাছপালা, আমার যে স্পিরুনিয়া সবগুলোর দেখাশোনা সেই করে, সারাক্ষণ শ্রম দেয়, সারাক্ষণ কাজ করে। আর আমি যেহেতু একটু বয়স্ক মানুষ, আমিও দেখেন একদম শুকিয়ে যাচ্ছি, সারাক্ষণ আমাকে দিয়ে কাজ করায়। সালাউদ্দিন ভাই দেখছেন, জান্নাতুল ফেরদৌস আপু দেখছেন, মেহরুন নেসা চম্পা আপু প্রশ্ন করেছেন আমার আম গাছে অনেক মুকুল এসেছে কিন্তু সব কালো হয়ে ঝরে যাচ্ছে, কি করব। আসলে মুকুল কালো হয়ে যাওয়ার পেছনে কিন্তু অনেক সুন্দর কারণ আছে। সেগুলো হচ্ছে কিছু প্যাথোজেন, কিছু হচ্ছে পলিনেশন না হওয়ার কারণে ফল না হয়ে ব্রাউন হয়ে সেগুলো পড়ে যাবে। তাহলে দুটো জিনিস হলো, এই স্ট্রেসের কারণে হয়তোবা পলিনেশনটা এখন হয়নি, কারণ প্রচণ্ড টেম্পারেচার ছিল সেটার জন্য পলিনেশন হয়নি, অথবা পলিনেটর আপনার নেই। আরেকটা কারণ হচ্ছে পারে যে আপনার অল্টারনেরিয়া বা সার্কোস্পোরা জাতীয় প্যাথোজেনগুলো আপনার এই মুকুলে হয়েছে, যার জন্য কালো হয়ে গিয়েছে। এখন আপনার যেটা করণীয় হচ্ছে, মুকুল আসার আগে আমরা যেটা বলি হচ্ছে সমস্ত পুরনো ডাল ছেটে দিয়ে গাছটাকে তরচাদা পরিচ্ছন্ন মিক্সচার বলে, নিম তেল সাবান পানি দিয়ে গাছটাকে পরিষ্কার রাখেন। তখন যদি মুকুল আসে দেখবেন যে মুকুলগুলো সবগুলো ব্রাইট হয়েছে এবং সেগুলো খুব তাজা অবস্থায় থাকবে এবং পলিনেশনও খুব দ্রুত হয়ে যাবে। আমের পলিনেশন মজার ব্যাপার কি জানেন, আম গাছের একটা মুকুল যখন আসে তার 90% হচ্ছে মেল ফ্লাওয়ার, হচ্ছে ফিমেল ফ্লাওয়ার। এই 90% ফিমেল ফ্লাওয়ার মেল ফ্লাওয়ারগুলো সবগুলো ঝরে পড়ে যাওয়ার কথা এবং ব্রাউন হয়ে পড়ে যায়। আর যেগুলো 2% থাকে সেগুলো যদি পলিনেশন না হতে পারে তাহলে ওরা পড়ে যায়। সো এদিকে একটু পোকামাকড় আক্রমণ যদি বেশি হয় তখন পড়ে যায়, রোগবালাই হলে তখন পড়ে যায়। আর এখন যেই ড্রাউট অবস্থায় আছে পড়ে যাবে, সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। আর যদি ফল হয়ে যদি পড়ে যেত তাহলে বুঝতে হবে যে তখন নিউট্রিয়েন্টের কোনো স্ট্রেস হয়েছে, যেমন বোরনের অভাবে ফল অনেক সময় ফেটে যায় এবং পড়ে যায়, সেগুলো হতে পারে। আমিনুল হক ভাই লিখেছেন স্যার সালাম নেবেন, আমার বড়ই গাছে প্রচুর বড়ই ধরেছে, কি দিলে সব বড়ই থাকবে। বড়ই ধরেছে, সবগুলো বড়ই থাকবে ইনশাআল্লাহ। শুধুমাত্র খেয়াল করতে হবে পোকাটাকে আউট হচ্ছে, ময়েশ্চার যেন সয়েলে থাকে। সম্ভব যদি হয় তাহলে এক সময় হয় ক্লিবায়ো অথবা যে কোনো বায়োফাঞ্জিসাইড দিয়ে গাছটাকে একটু ধুয়ে দিলে রোগবালাই আক্রমণ হবে। নাফিজা রহমান আপু দেখছেন, নাজমুল ইসলাম ভাই দেখছেন, রুবিনা আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, আমার গাছের টবের মাটিতে ছোট ছোট কেঁচো শামুক বলে মনে হচ্ছে, যা কেঁচো ও শামুক বেশি হচ্ছে, আমার গাছগুলো পুষ্টি শেষ করে ফেলেছে, তাই কেঁচো এবং শামুক আপনার গাছে খুব ক্ষতি করবে না। শুধু শামুকগুলো সরিয়ে দেওয়ার জন্য অনেক রকমের টেকনিক আছে, যেমন হচ্ছে তামাক পাতা ছিটিয়ে দিতে পারেন, অথবা দারুচিনি গুঁড়া করে ছিটিয়ে দিতে পারেন। এগুলো ছিটিয়ে দিলে এই শামুকগুলো দৌড়ে পালাবে। আর যদি তাতেও কন্ট্রোল না হয় তাহলে শামুকগুলো আপনি যদি সেভিন অথবা ন্যামাটোড যদি দেন, ন্যামাটোডের জন্য ফুরাডান যদি দেন, আমি ফুরাডান বা কার্বোফুরান দিতে বলি না, কারণ হচ্ছে এগুলো মাটির কোয়ালিটি নষ্ট করে ফেলে। সো আপনার কেঁচোর জন্য কোনো টেনশন করতে হবে না, কেঁচো ভালো, তো শামুকগুলো ছোটো ছোটো শামুকগুলো আমি যেটা করি, শামুকগুলো হাত দিয়ে সরিয়ে ছিটিয়ে দিতে পারেন। কফি পাউডার যদি দিয়ে দেন তাহলে কিন্তু ওরা সরে যাবে। সাদিক সোহাগ ভাই লিখেছেন
স্যার আজ ভিডিওটায় সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা, সম্ভবত কিছুক্ষণের জন্য আমাদের একটু ডিস্টার্ব হয়েছিল। ইটস অল রাইট, আমরা ট্রাই করবো নেক্সট টাইম। স্যার আসসালামু আলাইকুম। পি কে মজুমদার লিখেছেন, আমার লেবু পাতায় পত্রফলক হলুদ হয়ে যাচ্ছে, এর সমাধান কি? আমি বলেছি সালফার এবং ম্যাগনেসিয়ামের জন্য কচি পাতায় সালফারের জন্য, ম্যাগনেসিয়ামের জন্য নিচের পাতাগুলো সাধারণত হলুদ, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। রিপন খন্দকার সিগমেশন দেখছেন, জান্নাতুল মরিচ গাছের সব ফুলে চড়ুই পাখি খেয়ে ফেলেছে, আমি এখন কি করতে পারি? জান্নাতুন তনিমা লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমার মরিচ গাছের সব ফুল চড়ুই পাখি খেয়ে ফেলেছে, এখন আমি কি করতে পারি? চড়ুই পাখি খেয়েছে, ভালোই তো হলো, তাও তো খেয়েছে, মরিচ হলে তো আপনি খেয়ে ফেলতেন, তাহলে আবার ফুল হবে, পাখি খাবে না, খাক না। আরও অনেকেই দেখছেন, ঝিলিক ফাতেমা দেখছেন, নাজদিন মৌ দেখছেন। ছাদের টবে খেজুর গাছে খেজুর। মাকসুদা সুলতানা, স্যার ছাদের টবে কি খেজুর গাছে খেজুর হবে? খেজুর গাছ কেন লাগাতে যাবেন? শাকসবজি ফলমূল কিছু করেন। খেজুর গাছ সাধারণত আমি বলবো যেহেতু দীর্ঘমেয়াদী একটা প্ল্যান, সো আপনি ওপেন ফিল্ডে যেখানে আপনার গ্রামের বাড়ি আছে সেখানে একটু যদি লাগান তাহলে ভালো হবে। ছাদে না লাগানোর জন্য বলছি, আপনার ফল না ধরার সম্ভাবনা বেশি। আসমাউল হোসেন দেখছেন, ইমাম বিন ইসলাম ইসলাম ভাই লিখেছেন, নার্সারিতে তার চারা উৎপাদন করি, ভালো একটা বই সাজেস্ট করবেন প্লিজ প্লিজ। চারা উৎপাদনের জন্য সবচেয়ে ভালো হবে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনে আপনারা যোগাযোগ করবেন। নার্সিং এর উপরে নার্সারি ডেভেলপমেন্ট এবং নার্সারির উপরে অনেকগুলো কিন্তু তাদের লিফলেট আছে এবং তাদের ট্রেনিং আছে। ওই ট্রেনিংগুলো যদি আপনি অ্যাটেন্ড করেন, মহিদুল ভাইকে বলছি, তাহলে ভালো হবে। আর বিআরআই একটা বই আছে যেটা হচ্ছে কৃষি প্রযুক্তি হাত বই, সেই বইটার দিকে একটু নজর রাখতে পারেন, তাহলে আপনি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আশরাফ রনি, থ্যাংকস এ লট স্যার, ইফ পিএইচ গোস মোর দেন 8 দেন হাউ? পিএইচ যদি 8-এর উপরে চলে যায় মানে বাংলাদেশে এটা অসম্ভব। 8-এর উপরে যাবে না। আপনি স্যালানিটি কথা যদি না বলে থাকেন তাহলে পিএইচ 8-এর উপরে যাবে না, কারণ আমরা সবসময় কৃষি জমিতে আমরা সবসময় কিন্তু ফার্টিলাইজার অ্যাড করছি, যার জন্য সবসময় ট্রেন থাকে হচ্ছে নিচের দিকে চলে যাওয়া। আর যদি চলে যায় তাহলে অ্যাসিডিক জাতীয় অথবা কেমিক্যাল ফার্টিলাইজার যদি একটু বেশি করে ইউজ করেন তাহলে পিএইচ কমে যাবে। ব্ল্যাক রাইস, সাইফুর রহমান ভাই লিখেছেন, আই কাল্টিভেট ব্ল্যাক রাইস বাট সাম ব্ল্যাক রাইসের উপর যদি স্পট হয়ে থাকে তাহলে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। ফাঙ্গাল ইনফেকশনের জন্য আপনি বিভিন্ন রকমের ফাঞ্জিসাইড পাওয়া যায়, আমি সেগুলো বলছি না। যদি আপনি মনে করেন যে না, আপনি যদি যেহেতু ধান সেহেতু যদি ফাঞ্জিসাইড ব্যবহার না করতে চান তাহলে হচ্ছে ক্লিবায়ো স্প্রে করবেন, তাহলে দেখবেন এই স্পটগুলো একটাও থাকবে না। ক্লিবায়ো আমি এখানে ছবিতে দেখিয়েছি, ক্লিবায়ো ব্যবহার করবেন। সো এই প্রশ্নগুলো উত্তর দিলাম, যাচ্ছি না। আমরা এখন যেটা বলছি যে আসলে হচ্ছে আমাদের গ্রিন বাংলাদেশ সবসময় চাই সবাইকে উৎসাহিত করতে ছাদ বাগানের জন্য। ছাদ বাগান বিষয়ক আমরা ছাদের চারা বিতরণ করি, আমরা সবাইকে নিয়ে বীজ বিতরণ করি, আমরা দল বেঁধে কিন্তু কাজ করি সব কিছু নিয়ে। আমাদের ভালো লাগা হচ্ছে এই ছাদ বাগান, সবাই ছাদ বাগান আমরা করি, সবাই মিলেমিশে যদি করি তাহলে কি হবে, আমাদের যেই অক্সিজেন দরকার সেই অক্সিজেন আমরা ছাদ বাগান থেকে আমরা পেতে পারি, আমরা পেয়ে যাব। আর পাশাপাশি হচ্ছে পরিবেশটা ভালো থাকবে, আমরা সুস্থ থাকব, আর আমাদের খাবারগুলো হবে ফ্রেশ। আর সেটার জন্যই গ্রিন বাংলাদেশ কাজ করে। গ্রিন বাংলাদেশের লক্ষ্যটাই হচ্ছে আমরা সবাই মিলে ঢাকা তার আশেপাশের শহরগুলো, বড় বড় সিটিগুলোকে আমরা সবুজ করতে চাই, আমাদের পরিবেশকে সুন্দর করতে চাই, আমাদের সন্তানরা এই পরিবেশে ভালো থাকবে সেই লক্ষ্যে আমরা কাজ করি। আমরা উৎসাহিত করতে চাই যারা ছাদ বাগান করেন, ছাদ বাগানের সাথে সবসময় সম্পৃক্ত থাকেন, আর গ্রিন বাংলাদেশ অথবা 90 মিনিট স্কুলিংয়ের সাথে সবসময় যারা আছেন, এরকম আমরা সবাইকে উৎসাহিত করতে চাই, আমরা উৎসাহিত করি।
আজকে কয়েকটা 90 মিনিট স্কুলিংয়ে এবং গ্রিন বাংলাদেশের ইভেন্টে আমরা দেখেছি সব আমাদের যে ছাদ বাগানি আছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা প্রাউড ফিল করি আমাদের পাশে আপনারা আছেন, মানে আমরা সবাই মিলে দল বেঁধে আছি পরিবেশকে সুন্দর করার জন্য, সবাই ভালো থাকার জন্য। আমাদের একটা উদ্যোগ হচ্ছে, যারা এই 90 মিনিট স্কুলিংয়ে সুন্দর সুন্দর প্রশ্ন করেন এবং দেখেন তাদেরকে আমরা কনগ্রেচুলেট করি, সবসময় চাই তাদেরকে উৎসাহিত করার জন্য, এবং আপনাদেরকে ওই পার্সন থেকে উৎসাহিত করে আমরা উৎসাহিত হই। আমরা এরকমভাবে কয়েকটা 90 মিনিট স্কুলিং এবং গ্রিন বাংলাদেশের কর্ম, মানে আসলে হচ্ছে অংশগ্রহণ দেখে আমরা সিলেকশন করি আমাদের এই কয়েকদিনের বেস্ট প্রশ্নকর্তা, পার্টিসিপেন্ট এবং ভালো ছাদ বাগানি। সেরকম একজনকে আজকে সিলেকশন করছি। সিলেকশন বিনা রফিক আপুকে, উনি আমাদের সবসময় কিন্তু আমাদের 90 মিনিট স্কুলিংয়ে প্রশ্ন করেন, আমাদের গ্রিন বাংলাদেশের অনুষ্ঠানে হাজির হন এবং আমাদেরকে উৎসাহিত করেন, আমরা সবাই মিলে ভালো থাকি। আমরা কনগ্রেচুলেট করছি, উনি পাচ্ছেন গ্রিন ক্যাপ্টেন্স অ্যাওয়ার্ড। গ্রিন ক্যাপ্টেন্স অ্যাওয়ার্ড আসলে গ্রিন বাংলাদেশে যারা আছেন সবাই পাওয়ার যোগ্য, তবুও আমাদের একটা প্রয়াস উৎসাহিত করা। আমরা অবশ্যই রুবিনা রফিক আপুকে কনগ্রেচুলেট করছি, আমরা আপনার সাথে যোগাযোগ করব। আজকে এ পর্যন্তই, আবারও কথা হবে কিছুদিন পরে। আমরা অল্টারনেট ফ্রাইডেতে করি, তার আগেই দেখা হবে আমাদের চারা বিতরণের অনুষ্ঠান। আমি আজকে বা কালকে আমাদের মাহবুব, আমাদের মামুন রাজা সিদ্দিকী ভাই, আমাদের মেরি আপা, লাইজু আপা, সবার সাথে যোগাযোগ করে আমরা ডেটটা ফিক্স করে আমরা গ্রিন বাংলাদেশের যে পেজ আছে সেখানে আমরা জানিয়ে দিব, আপনারা চোখ রাখবেন। আর 90 মিনিট স্কুলিং তো অবশ্যই দেখবেন। আশা করছি আপনার বাগান এবার শীতে সুন্দর হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।